হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি খুব ভালো আছো বন্ধু। নতুন একটা ত্রিকোণমিতির এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হলাম। এখানে মূলত আমরা 3 নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করছি। আর এই এমসিকিউ গুলো বেসিক্যালি তোমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতেও তোমাদের কিন্তু কাজে লাগবে। ডাব্লিউবিজেই, ডাব্লিউবি মেইনস, এই সমস্ত এক্সামে তোমাদের কিন্তু কাজে লাগবে। সুতরাং বোর্ডের এক্সামের সাথে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু সেখানেও কাজে লাগবে ডেফিনেটলি। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা 7 নাম্বার ক্লাসটাকে চালু করি। চলো। তো ব্যাপারটা হচ্ছে, ক্লাসটা চালু করার আগে বলে দিই, মানে চ্যাপ্টারটার নাম কি আছে? সংযুক্ত কোণসমূহে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। তুমি দেখতে পাচ্ছ। তো এই হলো অল্প 3 নাম্বার চ্যাপ্টার। চলো তাহলে দেখা যাক, চালু শুরু আরম্ভ করি। তো বর্তমান ব্যাচ সম্পর্কে আশা করছি তোমার এতদিনে তোমার জানা হয়ে গেছে ব্যাপারটা। যারা নতুন তাদের জন্য অবশ্যই আমি বলে দেবো, বর্তমান ব্যাচটা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য আমরা পড়াচ্ছি মূলত ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, এই দুটো সাবজেক্টকে আমরা ফুললি ফ্রি অফ কস্ট এখানে পড়াচ্ছি। এই ব্যাচটাকে, বর্তমান ব্যাচ যদি ফলো করো তুমি ইউটিউবের মধ্যে, তাহলে অন্য কোনো ব্যাচ ফলো করার তোমার প্রয়োজন পড়বে না। আর এটাও ঠিক যে বর্তমান ব্যাচ বাদে আমাদের আর অন্য কোনো ব্যাচ নেই। আশা করছি বুঝতে পেরেছি। চলো, তো আমরা ম্যাথামেটিক্সটাকে পড়াচ্ছি এখানে আর ফিজিক্সটাকে পড়াচ্ছি। ঠিক হ্যাঁ, পুরো সিলেবাসটাকে আমরা এখানে কবজা করবো বন্ধু। চলো। তো ব্যাপারটা হচ্ছে গণিত বই। কোন বই ফলো করছি? এসএনদের বইটা ফলো করছি, খুব ভালো করে জানো, তোমার কাছেও আছে আশা করি কিনে ফেলেছো ছায়া প্রকাশনের বইটা। এটা হলো ম্যাথ ক্লাসের টাইমিং। আজকে ফিজিক্স ক্লাসের টাইমিং, যদিও আমি ম্যাথ ভিডিওটাকে আপলোড দিচ্ছি, তবে ফিজিক্স ক্লাসের ক্লাসটাও হচ্ছে তোমার আসবে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সবাইকে জয়েন হয়ে থাকতে হবে, কারণ ম্যাথামেটিক্সের একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর ফিজিক্সের একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ঠিক আছে না? তো এখানে মূলত আমরা ক্লাসের যত লিঙ্কস আছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করে দিই, তারপর ক্লাসের যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই। এছাড়া বদমাস ব্যাচে যত অ্যানাউন্সমেন্ট আছে সমস্ত অ্যানাউন্সমেন্ট আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই করে থাকি। এইটা 100% ফ্রি ফর অল। তুমি জয়েন হবে, তোমার পাড়া প্রতিবেশী জয়েন করবে, তোমার কাছের লোকেদের জয়েন করবে, বন্ধু বান্ধবীদের জয়েন করবে, সবাইকে তুমি এখানে জয়েন করে নেবে। ব্যাপারটা বুঝলে না? চলো, তো ডিসক্রিপশন বক্সে চলে যাও। ডিসক্রিপশন বক্সে গিয়ে ওখানে তুমি দুটো লিঙ্ক দেখতে পাবে, ম্যাথামেটিক্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর ফিজিক্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তো দুটো লিঙ্কে ক্লিক করবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে না? চলো, তো আমরা পড়ছি কোনটা? 3 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টার বলতে ত্রিকোণমিতি এখান থেকে চালু শুরু আরম্ভ হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চ্যাপ্টার। এখানকার এমসিকিউ গুলো বেসিক্যালি আমরা এখন প্র্যাকটিস করব। ঠিক আছে। আগের দিনে শুরু করেছিলাম, তো শেষ করতে পারিনি, সেখান থেকেই কন্টিনিউ হবে বেসিক্যালি, বুঝতেই পারছো। চলো শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা কনভেনশনাল টাইপটাই করছি এখন এমসিকিউ। তো এটাকে আজকে শেষ করব এবং নেক্সট ডে হচ্ছে বাকি এই প্যাটার্নগুলো, মানে নেক্সট প্যাটার্নগুলো বেসিক্যালি করব। আজকে এমসিকিউগুলোকে শেষ করব আর উদাহরণের কয়েকটা এক্সাম্পল আছে সেগুলোকেও আজকে আমরা শেষ করে দেবো। ঠিক আছে না? চলো তাহলে শুরু করি। আমরা সরাসরি যেটা চলে যাব সেটা হচ্ছে লাস্ট যেটা করেছি, পিডিএফগুলোকে অবশ্যই কালেক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফগুলো দিচ্ছি কিন্তু, হ্যাঁ। চলো, 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন থেকে আমরা চালু শুরু আরম্ভ করবো। এই পর্যন্ত করেছিলাম। আর পিডিএফ নিয়ে সমস্যা হবে কি, ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করলে, তো সেখানে কিন্তু কোনো কিছু দেখাবে না। তুমি যখন জয়েন করবে তখন দেখাবেন, তারপর থেকে যেগুলো আমি আপলোড দেবো সেগুলো দেখাবে। তো সেই কারণে যদি মনে হয় যে আগের পিডিএফগুলো আমার দরকার, তাহলে তুমি আমাকে আমার নাম্বারে মেসেজ করবে। নাম্বারটা হচ্ছে দিস ওয়ান। ব্যাপারটা বুঝলে না? এই নাম্বারে বেসিক্যালি মেসেজ করবে, তাহলে আগের পিডিএফগুলো আমি তোমাকে প্রোভাইড করে দেবো। ঠিক হ্যাঁ, তোমাকে সমঝ में आ गया? চলো বন্ধু, 13 নম্বর কোয়েশ্চেনটা আমরা চালু শুরু আরম্ভ করছি এখান থেকে। আর দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে এখানে এটা পারছি কি পারছি না। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন খুব ভালো করে জানো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটাকে বলা হয়। তার মানে কি, এখানে মাল্টিপল অপশন দেওয়া আছে, কোন অপশনটা ঠিক হবে সেটা বেসিক্যালি বলতে হবে। তো তুমি এখানে দেখার চেষ্টা করো বলেছেটা কি। এখানে বলেছে যে cos of 2π প্লাস আলফা, কোসেক অফ পাই মাইনাস আলফা, ট্যান অফ পাই বাই 2 প্লাস আলফা, নিচে হচ্ছে সেক অফ পাই বাই 2 প্লাস আলফা, সাইন অফ 3π বাই 2 মাইনাস আলফা, দেন হচ্ছে কট অফ 2π মাইনাস আলফা। এই জিনিসটা আমাদের বেসিক্যালি বের করতে হবে, ভেঙে টেঙে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করব আমরা, যেটা করতে খুব ভালোবাসি, তাই তো? তো সেই ক্যালকুলেশন বেসিক্যালি এখানে করার চেষ্টা করছি। চলো দেখো বন্ধু, আমরা কি শিখেছি আমরা যেটা অলরেডি শিখেছি, সেটা হচ্ছে cos থেকে যদি লিখি n ইন্টু 90 ডিগ্রি, তারপরে থাকবে হচ্ছে তোমার প্লাস মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি এই ক্যালকুলেশনটা এইভাবে আমরা শিখেছি। এবার এখানে যদি পাই হিসেবে তুমি এটাকে ভাবার চেষ্টা করো, পাই হিসেবে মানে বৃত্তীয় পদ্ধতিতে যদি চলে যাও, তাহলে 90টাকে তুমি কি লিখবে বলো? তুমি 90টাকে ডেফিনেটলি আর 90 লিখবে না, সেটাকে পাই বাই 2 আকারে লিখবে, প্লাস মাইনাস থিটা।
আমি আশা করছি বোঝাতে পেরেছি জায়গাটা। π/2 হিসেবে লিখবে 90টাকে। তো এই হলো ওভারঅল গল্প। আর আমি যেটা বলতে চাইছি সেটা একটু ভালো করে শোনো, সেটা হচ্ছে যে এখানে কি করে তাহলে বুঝবো। প্রথম কথা হলো তুমি এখানে দেখার চেষ্টা করো কি লেখা আছে, cos of 2π, cos of 2π প্লাস আলফা। একটা বোঝাবো, বাকিগুলো তুমি নিজে থেকেই করতে পারবে বেসিক্যালি। তো এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি বলো তো? এটা তুমি এইভাবে করতে পারো, 4 × π/2 করে নিতে পারো এটাকে। তাহলে 2 2 কেটে গিয়ে 2π চলে আসবে। এটা নিজের মতো করে সাজিয়ে নিলাম। তাহলে গল্পটা এরকম। তো π/2 মানে আর অন্য কিছু নয়, cos of, সেটাকে এখানে আমি লিখে দেখাচ্ছি, কিন্তু তোমার লিখার কোনো প্রয়োজন নেই, তুমি তো বুঝতেই পেরে গেছো যে ব্যাপারটা কি চলছে। 4 × 90 ডিগ্রি, ঠিক আছে না, 4 × 90 ডিগ্রি প্লাস আলফা। তাহলে তুমি এখানে কোয়াড্রেন্টে চলে যাও। কত নাম্বার কোয়াড্রেন্ট বলো দেখি? 4 বার হচ্ছে 90কে ঘুরবে। তার মানে 4কে যদি 4 বার ভাগ করি তাহলে সেই এখান থেকেই শুরু হবে। তো এখান থেকে বেসিক্যালি 4 বার যদি 90 ডিগ্রিতে যাও, 1 বার 2 বার 3 বার 4 বার, তো এখানে এসে পড়লে তারপরে হচ্ছে আলফা পরিমাণ গেলে এইটা হচ্ছে তোমার আলফা পরিমাণ তুমি কিন্তু গেলে। তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছি এটা হলো তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা হলো তোমার কাছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি বলো, প্রথম পাতে তুমি বলো কসের ভ্যালুটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়। তুমি তোমার মুখস্থ আছে পুরোপুরি, কসটা হয় তোমার পজিটিভ, কারণ এটা হলো তোমার অল, পরেরটা হচ্ছে অল সাইন, দেন তারপরেরটা হচ্ছে টেন, এবং নেক্সট হচ্ছে তোমার কস। তো অলের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ভ্যালু হয় পজিটিভ, তার মানে কসটা হবে তোমার কাছে 200% পজিটিভ। এবার তুমি আমাকে বলো কসের সাথে এখানে কি মাল্টিপ্লাই হয়ে আছে? 4 মাল্টিপ্লাই হয়ে আছে। তো 4 মানে হচ্ছে এইটা একটা কি ভ্যালু বলো? এটা হচ্ছে তোমার একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, হোয়াট এভার ইউ ক্যান সে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো। তো কসটা যেহেতু ইভেন নাম্বার, কস কিন্তু কসই থাকবে, আর এখানে আলফা চলে আসবে ইজিলি। তার মানে ওভারঅল বন্ধু আমরা চালু শুরু আরম্ভ করেছিলাম এখান থেকে, এখানে এসে পৌঁছলাম। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি। তো সরাসরি জিনিসটাকে বেসিক্যালি তুমি ক্যালকুলেট করতে পারবে। তুমি অন্যভাবে এটাকে একটু দেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমরা যেভাবে সাধারণত করে থাকি আর কি, সেটা হচ্ছে cos of 2π প্লাস আলফাকে কেমনভাবে আমরা বেসিক্যালি ভাবি সেটা একটু দেখবে। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো বন্ধু। দেখো তোমার কাছে কোয়াড্রেন্ট আছে, এখানে কত আছে বলো? 2π আছে। প্রথমে তোমার দরকার যে কোন পাদে বেসিক্যালি অ্যাঙ্গেলটা আছে, কোন পাদে আছে। তো 2π মানে কি? দেখো পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি পর্যন্ত আমি গেলাম। 180 গিয়ে হবে না, 2π আছে, তার মানে আরও একবার পাই পরিমাণ যেতে হবে আমাকে। ব্যাপারটা বুঝলে না? তো এখানে এসে পৌঁছলাম। তারপরে হচ্ছে প্লাস আলফা, তার মানে প্লাস আলফা তোমার এখানে হয়ে গেল। এখানে যে গল্পটা ছিল এই গল্পটা এখানে। তো 90 ডিগ্রি আর করে লেখার কোনো দরকার নেই, তুমি পাই হিসেবেও সেটাকে ভাবতে পারো, তুমি মনের মধ্যে তুমি মনে মনে বিষয়টাকে ভাবতে পারো। ব্যাপারটা বুঝলে না? আর যেহেতু এখানে 2π আছে, প্রথম কথা হলো শুধু অনলি যদি পাই থাকে তো পাইটাকে 2 × π/2 আকারে লিখতে পারি, ঠিক আছে না? 2 × π/2 আকারে লিখতে পারি। তার মানে কি একটা যুগ্ম সংখ্যা। এখানে তো আবার 2 × 2π লেখা আছে। ভালো করে দেখার চেষ্টা করো কি বলছি আমি। পাইটাকেই আমরা 2 × π/2 আকারে লিখতে পারি। তাহলে তুমি বলবে যে 2 আছে মানে যুগ্ম সংখ্যা আছে। ব্যাপারটা বুঝলে না? আবার বলেছে এখানে আবার একটা 2 আছে সামনের দিকে, তাহলে এটা তো 4 হয়ে যাবে। ব্যাপারটা বুঝলে? এছাড়া আরও ভাবানোর চেষ্টা করি, ধরো এখানে 3 আছে, 3π আছে। তো 3π আছে তার মানে কি এটা 3 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হলে এটা বেসিক্যালি 6 হয়ে যায়। তো যদি পাইয়ের সাথে তোমার যুগ্ম সংখ্যা মাল্টিপ্লাই হয়ে থাকুক অথবা অযুগ্ম সংখ্যা মাল্টিপ্লাই হয়ে থাকুক, আমি এটা বোঝানোর চেষ্টা করছি, জোড় সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা থাকুক পাইয়ের সাথে অথবা অযুগ্ম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা থাকুক, দুটোর ক্ষেত্রেই এইটা ইভেনই হবে। ওভারঅল ইভেন হবে। তার মানে যদি কস থাকে কস হবে, সাইন যদি থাকে সাইনই থাকবে, ট্যান যদি থাকে তাহলে ট্যানই থাকবে। ব্যাপারটা বুঝলে না? তো পাইয়ের সাথে এটা স্পেশালিটি ব্যাপার আছে যে তার সাথে যুগ্ম সংখ্যা মাল্টিপ্লাই হয়ে থাকুক অথবা অযুগ্ম সংখ্যা মাল্টিপ্লাই হয়ে থাকুক। ক্যালকুলেশন করে তো আমি এখানে তোমাকে দেখালাম যে এটা আলটিমেটলি যুগ্ম সংখ্যাই হয়ে যায়, আর যেহেতু যুগ্ম সংখ্যা হয়ে যায় সেই কারণে কসটা কসই থাকে, তো কস অফ আলফা হয়ে যায় পুরো জায়গাটা। আশা করছি স্পষ্ট করাতে পেরেছি। তাহলে গল্পটা হচ্ছে এটা কি আছে তোমার কাছে? কস। তাহলে এটা সরাসরি তুমি বলবে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এখানে দেখে নিলে যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার মানে সেটা পজিটিভ, কসের ভ্যালুটা হয় পজিটিভ। আর 2π যেহেতু আছে দ্যাট ইজ ওয়াই এটা সরাসরি কস হয়ে যাবে। সো অনলি পাই থাকলেও হবে, এটা যুগ্ম সংখ্যা থাকুক নাকি অযুগ্ম সংখ্যা থাকুক কোনো যায় আসে না, কসই থাকবে। ব্যাপারটা বুঝলে না? এটাই হচ্ছে তোমার 2π এর স্পেশালিটি, শুধুমাত্র পাই এর স্পেশালিটি তুমি এটাকে বলতে পারো। তো এটা কস আলফা হয়ে যাবে ইজিলি, সরাসরি আমরা এটা বলে দিতে পারি। ব্যাপারটা বুঝলেন? তো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার করতে হবে, তারপরে গিয়ে কিন্তু কবজায় আসবে, নইলে কিন্তু কবজায় আসবে না বন্ধু। ব্যাপারটা বুঝলে না? তো আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসছে কি কস অফ আলফা।
তারপর এটা দেখো কি লেখা আছে, কোসেক অফ পাই মাইনাস আলফা। আমি এখানে বাঁ দিকে এখানে লেখার চেষ্টা করি, ভালো করে দেখার চেষ্টা করো। কোসেক অফ পাই মাইনাস আলফা, তুমি সরাসরি বলবে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার। এখানে পাই পরিমাণ গেছে, তারপরে আবার বলছে মাইনাস আলফা হয়ে গেছে। মাইনাস আলফা মানে আবার রিটার্ন মেরেছে, এইদিকে রিটার্ন মেরেছে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে কোসেকের ভ্যালুটা কি হয়, কোসেক মানে সাইনের সাথে জড়িত, এইটা হলো সাইনের ঘর, সাইনের বাড়ি। এটা সাইনের বাড়িতে ডেফিনেটলি কোসেকও হচ্ছে পজিটিভ হবে, কোসেক মানে তো 1/sin। তো কোসেকটা হচ্ছে তোমার পজিটিভ, এইটা সমান সমান যেটা পেয়ে যাবে তুমি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পজিটিভ। তারপরে এখানে দেখো পাই মাইনাস আলফা, পাইটা কি বললাম, পাইটাকে কি আকারে লিখতে পারবে, 2 × π/2 আকারে লিখতে পারবে, 2 × 90 ডিগ্রি আকারে লিখতে পারবে। 2টা হচ্ছে তোমার একটা কি বলো তোমার যুগ্ম সংখ্যা, দ্যাট ইজ ওয়াই কোসেক আমাদের কাছে কোসেকই পড়ে থাকবে আর আলফাটা চলে আসবে। তার মানে এইটা হচ্ছে তোমার কাছে কোসেক অফ আলফা। আশা করছি ফুল স্পষ্ট করতে পেরেছি পুরো জায়গাটা। তারপরে উপরে দেখো আরও একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে tan of π/2 মাইনাস আলফা। তো এটা তো ইজি, 90 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এটা কি হবে, প্রথম এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে π/2 প্লাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালু মাইনাস। সো দ্যাট ইজ ওয়াই মাইনাসটাকে আমি সামনের দিকে নিয়ে নিলাম। এবার π/2 এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে কি এটা একটা যুগ্ম সংখ্যা নাকি অযুগ্ম সংখ্যা, তুমি বলেগা কি এইটা হলো অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে ট্যানটা আমাদের কটে চেঞ্জ হয়ে যাবে, ট্যান আমাদের কটে চেঞ্জ হয়ে গেল আর আলফা চলে আসলো। সো মাইনাস কট আলফা হচ্ছে এইটার উত্তর। আশা করছি বুঝতে পেরেছি, ফুল স্পষ্ট তোমার কাছে। সেকটা দেখো, সেক π/2 মাইনাস আলফা, সেক π/2 মাইনাস আলফা, তার মানে কি তুমি যদি এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সেক π/2 মাইনাস আলফা, π/2 তুমি গেলে তারপরে হচ্ছে আলফা পরিমাণ গেলে, তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার আলফা পরিমাণ অ্যাঙ্গেল, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে বেসিক্যালি আছে। এটা হলো সাইনের ঘর। তো সাইন বাদে সেক টেক যাই থাকুক না কেন সেটা নেগেটিভ হবে। তো প্রথম কথা হলো একটা নেগেটিভ চলে আসলো ইজিলি এইটার জন্যে, π/2 মাইনাস আলফা। তারপরে হচ্ছে π/2 এর সাথে কত মাল্টিপ্লাই হয়ে আছে, 1 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে সেক হয়ে যাবে আমাদের কাছে কোসেক, কোসেক অফ আলফা চলে আসলো। ব্যাপারটা বোঝা গেছে। এরপর তুমি চলে আসো 3 × π/2 মাইনাস আলফা, এটাকে দেখার চেষ্টা করো, 3 × π/2 মাইনাস আলফা, তার মানে কত, π/2 এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে কতবার 90 হবে, একবার 90, দুবার 90, তারপরে 3বার 90। ব্যাপারটা বুঝলে না, 3বার 90 পর্যন্ত এখানে এসে পৌঁছালো। তারপরে বলা হচ্ছে মাইনাস আলফা, মাইনাস আলফা মানে কি আবার উল্টো দিকে যাবে মাইনাস আলফা, তার মানে এখানে মানে থার্ড কোয়াড্রেন্টে বেসিক্যালি আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে কি সাইন হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ হচ্ছে পজিটিভ হয়ে গেল। সাইনটা আমাদের কি হবে বলো, যেহেতু অড নাম্বার, 3টা অড নাম্বার, দ্যাট ইজ ওয়াই সাইন আমাদের কসে চেঞ্জ হয়ে যাবে, কস অফ আলফা হয়ে যাবে। ব্যাপারটা বুঝলে না। দেখো থিওরি ক্লাসটাকে যদি ভালো করে না বোঝা যায়, থিওরি ক্লাসটাকে যদি না ভালো করে করো, তাহলে কিন্তু এখানে এসে হাবুডুবু খেতে হবে। এই প্রবলেমটা সারাটা জীবনের জন্যই থেকে যাবে। এই ক্লাসটা সব থেকে বেশি ভাইটাল ত্রিকোণমিতির, ব্যাপারটা বুঝলে না, সব থেকে বেশি ভাইটাল এই চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা। অ্যাঙ্গেলগুলোকে, বড় বড় অ্যাঙ্গেলগুলোকে কি করে ছোট ছোট অ্যাঙ্গেলে তুমি ভাঙবে, সেটাই হলো প্রসেস পদ্ধতি এই চ্যাপ্টারের। ব্যাপারটা বুঝলে। তাহলে এটা হলো তোমার কস অফ আলফা চলে আসলো, মাইনাস কস অফ আলফা, যাই হোক। তারপরে এটা দেখো কট অফ 2π মাইনাস আলফা, কট অফ 2π মাইনাস আলফা, 2π মানে যখন 2π দেখবে তখন পাই হিসেবে তুমি ক্যালকুলেট করার চেষ্টা করবে, 2π, তার মানে একবার যাব আর এই পুরোটা যাব, পুরোটা হলে তোমার কাছে 2π চলে এসছে। তারপরে কি বলছে মাইনাস আলফা, মানে উল্টো দিকে আবার আসতে হবে, তার মানে এইটা অ্যাকচুয়ালি ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে, চতুর্থ পাদের কথা বলা হচ্ছে। চতুর্থ পাদে তুমি বলো অল সাইন ট্যান কস, কস বাদে বাকি সমস্ত কিছু হচ্ছে নেগেটিভ, তার মানে কটটা হবে আমাদের কাছে নেগেটিভ। তার মানে এই যে পজিটিভটা লিখেছিলাম, এই পজিটিভ আর পজিটিভ থাকলো না, মাইনাস হয়ে গেল, মানে প্লাস মাইনাসে বেসিক্যালি মাইনাস হয়। তো কটটা হয়ে গেল আমাদের কাছে কি হবে বলো, কট আমাদের কাছে কটই থাকবে, কারণ 2π আছে, ব্যাপারটা বুঝলে না, ইভেন নাম্বার আছে। পাই থাকলেই ইভেন তুমি ভেবে নেবে, পাই থাকলেই হচ্ছে তোমার ইভেন, কারণ পাইটাকে 2 × আকারে লিখতে পারো, আর 2 দিয়ে যদি সামনেরটাকে অড থাকুক বা জোড় সংখ্যা থাকুক বা বিজোড় সংখ্যা থাকুক, যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো সেটা বেসিক্যালি জোড় সংখ্যা হয়ে যায়, ঠিক আছে না। তো এটা হচ্ছে তোমার কাছে কটই থাকছে, কট অফ আলফা বেসিক্যালি হচ্ছে। এবার তুমি দেখো কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, পুরোটা কাটাকাটি চলে আসে, পুরোটা উপরে এবং নিচে পুরোটা কাটাকাটি চলে গেল, আর মাইনাসে মাইনাসে বেসিক্যালি +1 হয়ে গেল। এটার উত্তরটা হচ্ছে +1। তো আশা করছি বুঝতে পেরেছি। প্রথম অঙ্কটা তোমার কাছে ফুল ঝাঁ চকচকে, অনেক সময় নিয়ে বললাম, ধীরে ধীরে আস্তে আস্তে গাড়ি চালিয়েছি, আশা করছি তুমি বুঝতে পেরেছো পুরোটা, ঠিক আছে না। চলো বন্ধু, তারপরে নেক্সট চলে যাই 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে গিয়ে একটু দেখার চেষ্টা করি কি বলেছে। বলা হচ্ছে যে এনটা যখন যুগ্ম, এন হচ্ছে জোড় সংখ্যা বলে দিয়েছে, তারপরে একটা সিরিজ বলে দিয়েছে, কেমন সিরিজ, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, তারপরে বলা হচ্ছে সাইন 2π প্লাস থিটা, তারপরে বলা হচ্ছে সাইন 3π প্লাস থিটা, ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত। এটা যদি 1 নম্বর পদ হয়, এটা যদি 2 নম্বর পদ হয়, এটা যদি 3 নম্বর পদ হয়, তো এটা 4 নম্বর হয়, তাহলে এন সংখ্যকটা কি হবে বলো,
এটা 1 নাম্বার, ব্যাপারটা বুঝলে না, এটা 2 নাম্বার। তো 2 এর জন্য তুমি এখানে 1 পাই পাচ্ছ, এটা হলো 2 নাম্বার পথ। এটা 3 এর জন্য কি দেখো, 3 এর জন্য 2 পাই পাচ্ছ, এটা হলো 4 নাম্বার পথ। 4 এর জন্য তুমি 3 পাই পাচ্ছ, মানে 1 কম বেসিক্যালি। তাহলে n সংখ্যক পদের জন্য বা n যে একেবারে তোমার হচ্ছে n নামক যে পদটা তৈরি হবে, যেমন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, সেটা হবে আর অন্য কিছু নয়, সাইন অফ n মাইনাস 1 ইন্টু থিটা, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 ইন্টু পাই প্লাস থিটা। আমি কি বুঝতে পারলাম? এইটা হবে তোমার শেষের পদ, n নাম্বার পদটা। কারণ 2 এর জন্য এখানে 1 হচ্ছে, 3 এর জন্য 1 হচ্ছে, 4 এর জন্য 3 হচ্ছে। তাহলে n এর জন্য কি হবে, 1 কম হবে ডেফিনেটলি, ব্যাপারটা বুঝলে না, প্রত্যেকটার জন্য 1 1 কম হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে n মাইনাস 1 প্লাস থিটা হবে। আশা করছি বুঝতে পেরেছি। তো যাই হোক, এই পর্যন্ত বোঝা গেলে এবার তার পরের গল্পটা আরও ঝাঁ চকচকে হয়ে যাবে তোমার কাছে। তুমি জাস্ট একটু আমাকে সময় দেবে। দেখো বন্ধু, আমি এটাকে এই ডান দিকে ধরো এখানে লিখছি। প্রথমটা হচ্ছে তোমার কাছে সাইন অফ থিটা। তারপরেরটা তুমি যদি দেখো সাইন অফ পাই প্লাস থিটা। পাই প্লাস থিটা বলে তো কি, পাই প্লাস থিটা বলে তো কি, ধরো কোয়াড্রেন্ট আছে তোমার কাছে, পাই মানে কি এই পর্যন্ত গেল, প্লাস থিটা মানে কি এই পর্যন্ত গেল, মানে একটুখানি বাড়বে। তার মানে 3 নাম্বার কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে, 3 নাম্বার পাদের কথা বেসিক্যালি বলা হচ্ছে। এখানে অল সাইন ট্যান, এটা তো ট্যানের ঘর, তার মানে ট্যানের ঘর যেহেতু, সেই কারণে সাইনটা নেগেটিভ হবে। তো এই প্লাসটার প্লাস রইল না, এইটা কিন্তু তোমার কাছে মাইনাস হয়ে গেল। ঠিক আছে না, খুব ভাইটাল জায়গায় কিন্তু এইগুলো না বুঝতে পারলে কিন্তু সারা জীবন সমস্যা থাকবে। আর সাইনটা কিন্তু সাইনই থাকবে, সাইন থিটা হয়ে যাবে। কেন সাইন থাকবে আমি বললাম, কারণ এটা পাই আছে, ব্যাপারটা বুঝলেন? যদি পাই থাকে, তার সামনে 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, যাই থাকুক না কেন, সেটা আলটিমেটলি ইভেন নাম্বারের মতোই অ্যাক্ট করবে। কারণ পাইকে আমরা লিখতে পারি হচ্ছে কেমন করে বলো তো, পাইকে আমরা লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2 আকারে লিখতে পারি। এবার যখন আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন এটা 3 2 6 হয়ে গেল বেসিক্যালি। তো 6টা একটা ইভেন নাম্বার হয়ে গেল, ইভেন বা জোড় সংখ্যা তুমি বলতে পারো, ব্যাপারটা বুঝলে না, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বলতে পারো তুমি সেটাকে। তাহলে যখনই সেটা জোড় সংখ্যা হয়ে গেল ইজিলি, তারপরে তুমি কন্টিনিউ করতে পারবে। এটা হলো সাইন থিটা, এটা হলো তোমার মাইনাস সাইন থিটা হয়ে যাবে। তারপরেরটা বেসিক্যালি প্লাস সাইন থিটা হবে। কেন হবে আমি তোমাকে বলছি, দেখো কি লেখা আছে, 2 পাই প্লাস থিটা। 2 পাই কতটা, একবার পাই আর একবার পাই, তারপরে হচ্ছে থিটা, ব্যাপারটা বুঝলে? এইটা হচ্ছে তোমার কাছে থিটা। তার মানে যদি কন্টিনিউ করি আমি এখানে, তুমি বলো এখানে সাইনের ভ্যালুটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? এখানে পজিটিভ আছে, তাহলে ওভারঅল পজিটিভই হবে তাহলে, ব্যাপারটা বুঝলে না? আর 2 পাই আছে, পাই থাকলেই তোমার সেটা ইভেন নাম্বারের মতো অ্যাক্ট করবে। পাই যদি থাকে তাহলে সাইনটা আমাদের সাইনই থাকছে ডেফিনেটলি, তুমি বলে গা 200%। তো বিষয়টা হচ্ছে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো ভালো করে। এইটা হচ্ছে তোমার কাছে সাইন থিটা, ব্যাপারটা বুঝলে? এরপর তুমি পরেরটা ক্যালকুলেট করার চেষ্টা করো, এইটা সাইন 3 পাই প্লাস থিটা। 3 পাই প্লাস থিটা, সেটার জন্য তুমি কোয়াড্রেন্ট এঁকে নাও, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছ। 1 পাই, 2 পাই এবং 3 পাই, তার মানে কোথায় এসে পৌঁছলাম, এখানে 3 পাই আসার পর তারপরে প্লাস থিটা মানে আরেকটু যাবে। তো এইটা হলো তোমার কাছে বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। এই থার্ড কোয়াড্রেন্টটা এখানে রিপিট মেরেছিলাম না, একদম প্রথমটা এই সেকেন্ড টার্মটা যখন আমরা ক্যালকুলেট করছিলাম তখন একদম একই জিনিস। তার মানে এইটা মানে আর অন্য কিছু নয়, এইটা মানে আবার ঘুরে ফিরে সেই মাইনাস সাইন থিটা হয়ে যাবে, ব্যাপারটা বুঝলে? এছাড়া এইভাবে ভাবতে পারো, সাইন থিটা এখানে কি নেগেটিভ হয়, সাইনের ভ্যালুটা হচ্ছে তোমার নেগেটিভ, তো দ্যাট ইজ ওয়াই নেগেটিভটাকে নিলাম। তারপরে এখানে দেখো 3 পাই থাকুক, 4 পাই থাকুক, যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের ইভেন নাম্বারের মতোই অ্যাক্ট করে, ইভেন নাম্বারের মতো অ্যাক্ট করবে, দ্যাট ইজ ওয়াই এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছি পুরো জায়গাটা। তাহলে এখানে প্লাস মাইনাস, তো পরেরগুলোও ঠিক এইরকমই চলবে, প্লাস মাইনাসের মতো, প্লাস মাইনাসের মতো, ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে গল্পটা চলবে, এন সংখ্যক টার্ম অবধি চলতে থাকবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সব কাটাকাটি হয়ে একাকার হয়ে যাচ্ছে, সব কাটাকাটি হয়ে শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝলে না? তো বিষয়টা হচ্ছে এন সংখ্যক টার্ম পর্যন্ত বলেছে, ওকে, এন সংখ্যক টার্ম পর্যন্ত, এন মাইনাস 1 সংখ্যক টার্ম পর্যন্ত বলেছে। তো এই টার্মটাকে দেখার চেষ্টা করো তুমি খুব ভালো করে। এই টার্মটা কি হবে, এই টার্মটা সমান সমান কি লিখতে পারি আমরা? এটা তো লাস্ট টার্ম, শেষের টার্মটা কি হবে সেটা একটু দেখার চেষ্টা করি এখানে। দেখো বন্ধু, শেষের টার্মটা যদি দেখো n-1 বলেছে। n-1 মানে কি? n-1 মানে হলো এটা হলো তোমার, যাই হোক এনটার উপর তো ডিপেন্ড করবে তাই না, সেটা এখানে না উত্তর হিসেব মতো তাহলে 0 হবে, 0 করবে। কারণ এই এনটা যদি জোড় সংখ্যা হয় বিজোড় সংখ্যা হয় সেটার উপরও ডিপেন্ড করবে পুরো জিনিসটা।
তাহলে এটা তো জিরোই হচ্ছে আলটিমেটলি, মানে অতটা বেশি ভাবাইনি, এটা জিরোই হবে। দেখো এন, এই যে এনটা যদি জোড় সংখ্যা বলে দিত অথবা বিজোড় সংখ্যা বলে দিত, তখন গিয়ে আমরা মানে শেষের টার্মটাকে বেসিক্যালি ক্যালকুলেট করতাম। যেহেতু এখানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিছু বলেনি, অঙ্কটাকে একটু সহজ করে বলে দিয়েছে যে সবগুলো টার্ম এইভাবে কেটে যাবে, দিয়ে তুমি জিরো পেয়ে যাবে। ব্যাপারটা বুঝলে না? তাহলে এইভাবেই ভাবো তুমি, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই, জাস্ট এইভাবেই রাখো ব্যাপারটাকে পুরোটা। আশা করছি বুঝতে পেরেছি পুরো জায়গাটা যে কাটাকাটি হয়ে গিয়ে সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, এই টার্মটাকে আমাকে ভাবার একদমই দরকার নেই। ব্যাপারটা বুঝলে? এনটা যদি জোড় সংখ্যা বলতো বা এনটা বিজোড় সংখ্যা বলতো, তখন আমরা এইটাকে ক্যালকুলেট করতাম। ব্যাপারটা বুঝলে? হয়তো জোড় সংখ্যা যদি হতো, এনটা যদি জোড় সংখ্যা হতো তখন এটা অন্যরকম বেরোতো, এনটা যদি বিজোড় সংখ্যা বেরোতো তখন হয়তো মাইনাস সাইন থিটা বেরোতো। একবার সাইন থিটা বেরোবে, একবার মাইনাস সাইন থিটা বেরোবে। দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার। চলো বন্ধু, তো ব্যাপারটা হচ্ছে সিমিলার টাইপের একটা অঙ্ক এক্সাম্পলের মধ্যে করে দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি। সিমিলার টাইপের একটা অঙ্ক 5 নাম্বার এক্সাম্পলে তোমাদের বলে দেওয়া আছে, আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই যে দেখো 5 নাম্বার অঙ্কে সেকেন্ড নাম্বার যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা তো ইজি আছে, আগের দিনের মতো, আগের দিনের টাইপগুলোর মতোই এগুলো, জাস্ট বড় বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে তোমাকে। জীবনের কোনো কাজ, এই জীবনের কোনো উদ্দেশ্য নেই তোমার, তুমি এই কাজই করবে। বাকি এখানে দেখো কস অফ আলফা, কস অফ পাই প্লাস আলফা, কস অফ 2 পাই প্লাস আলফা, তার মানে পরেরটা বুঝতে পারছো কস অফ 3 পাই প্লাস আলফা। এইভাবে কন্টিনিউ হতে 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 গাড়ি কিন্তু আমাদের চলতে থাকবে, চলবে দারুণভাবে ধামাকা হারে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এইটা যে এই এন সংখ্যক পদ সমূহের যে সমষ্টি, সেটাকেও ঠিক একই রকমভাবে তুমি এখানে ক্যালকুলেট করতে পারবে। ব্যাপারটা বুঝলে না? এইভাবেই ক্যালকুলেট করতে পারবে, আর সেখান থেকে উত্তরটা বেসিক্যালি পেয়ে যাবে। তো এটাকে এন হচ্ছে যখন যুগ্ম হয়, তৃতীয় পদে তখন অযুগ্ম হয়। তো যুগ্ম অযুগ্ম হিসেবে এখানে যেমন তোমার লেখা হয়েছে, তবে এটা হবে, এটা হবে, দেন পদ পর্যন্ত যাবে, যুগ্ম হবে, এটা অযুগ্ম হবে। মানে আমি যে কথাটা বলছিলাম, মানে আমি যেটার আশঙ্কা বেসিক্যালি করছিলাম, এটা এমসিকিউ কোশ্চেন বলে এটা কিন্তু বেঁচে গেল। নইলে এনটাকে হয়তো যুগ্ম সংখ্যা হতে হবে অথবা অযুগ্ম সংখ্যা হতে হবে, হতেই হবে। কারণ এখানে এনটা যদি যুগ্ম সংখ্যা হয় একটা উত্তর বেরোবে, অযুগ্ম হয় তাহলে আরেকটা উত্তর বেরোবে। এমসিকিউ তোমাদের কোশ্চেনটা ঠিক ওভাবে বলেনি, তবে এখানে দেখার চেষ্টা করো তুমি খুব ভালো করে। এই 2 নাম্বার কোশ্চেনটায় তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি জায়গাটা। দেখো বন্ধু, এনটা যদি যুগ্ম সংখ্যা হয় তখন এইটা সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কস অফ আলফা। কেন জানো? কারণ তোমাকে আমি দেখাচ্ছি, কোয়াড্রেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো তুমি। এখানে আমি কোয়াড্রেন্টটা আছি, কোয়াড্রেন্টটা ভালো বোঝার চেষ্টা করো। দেখো যুগ্ম সংখ্যা যদি হয় এন পাই, বা ধরো 2 পাই বা 4 পাই বা হচ্ছে তোমার 6 পাই, এরকম যদি হয়, তাহলে এখানে লিখছি আমি ধরো 2 পাই, এটা যুগ্ম সংখ্যা, এটাও যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যুগ্ম। এরকম যদি হয়, দেখো 2 পাই মানে কত? 1 পাই, 2 পাই, 2 পাই পর্যন্ত গেল। তারপরে বলো 4 পাই মানে কত? 4 পাই মানে হচ্ছে তোমার 2 পাই গেল, আবার তুমি 2 পাই যাবে, তার মানে আবার এখানে এসে পৌঁছচ্ছে। যুগ্ম সংখ্যা যদি হয়ে যায় তাহলে পুরোটা, মানে এই যে 2 পাই 4 পাই 6 পাই এগুলো দেখতে কেমন হচ্ছে, এখানে এসে পৌঁছচ্ছে, এই জায়গাটা এসে পৌঁছচ্ছে। তারপরে সামথিং আলফা যাচ্ছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রত্যেকটার ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা স্থান পাচ্ছি। প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তার মানে এটা যদি যুগ্ম হয়, এনটা যদি যুগ্ম হয়, তাহলে এন পাই প্লাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কসের মান কত? পজিটিভ, পজিটিভ লেখা হলো, দেন কস আলফা লিখে দেওয়া হয়েছে। যদি অযুগ্ম হয় তখন কি হবে? তখন কোয়াড্রেন্টটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দেখাচ্ছি তোমাকে এখানে নিচে। দেখো বন্ধু, নেক্সট এখানে দেখো যদি অযুগ্ম হয়, অযুগ্ম হয় তার মানে কেমন হবে? পাই হবে, 3 পাই হবে, দেন হচ্ছে তোমার কাছে 5 পাই হবে, তারপরে হচ্ছে তোমার কাছে কেমন হবে বলো? আচ্ছা এখানেই লিখি, পাই হবে, 3 পাই হবে, 5 পাই হবে, তারপরে 7 পাই হবে, দেন 9 পাই হবে। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে পাই হলো, তারপরে এখানে আলফা হলো, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি পেয়ে গেলে। এটা হলো প্রথমটা, শুধুমাত্র পাই। 3 পাইটা কেমন? দেখো 2 পাই পর্যন্ত গেলাম, আর একবার পাই পর্যন্ত যাব। 2 পাই পর্যন্ত গেলাম আর একবার পাই পর্যন্ত যাব, তারপরে আলফা, আবার সেই 3 নাম্বার কোয়াড্রেন্ট। আবার তুমি এবার দেখো 5 পাইটাকে ক্যালকুলেট করো। 5 পাই মানে কত? 4 পাই পর্যন্ত যাব, তার মানে দুপাক খেয়ে নেবো, 2 পাই হলো, 4 পাই হলো, তারপরে হচ্ছে 5 পাই। 5 পাই এর পরে এই যে হচ্ছে তোমার আলফা পরিমাণ গেল, তারপরে বুঝলে না? আবার 3 নাম্বার কোয়াড্রেন্ট। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি 3 নাম্বার কোয়াড্রেন্টে বেসিক্যালি এসে বারবার করে ধাক্কা খাচ্ছি, বারবার করে অ্যাঙ্গেলটা 3 নাম্বার কোয়াড্রেন্টে এসে পৌঁছাচ্ছে। 3 নাম্বার কোয়াড্রেন্টে তুমি বলো কসের মানটা কি, পজিটিভ না নেগেটিভ? তুমি বলবে 200% হচ্ছে নেগেটিভ, কারণ এটা হলো ট্যানের ঘর। দ্যাট ইজ ওয়াই এই মাইনাসটা চলে আসছে।
এই মাইনাসটা চলে আসছে। তাহলে এন যদি অযুগ্ম হয় তখন সেটা হচ্ছে তোমার কাছে মাইনাস কস আলফা। এইটাই ডিফারেন্স যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা হওয়ার জন্য, ব্যাপারটা বুঝলে না? তো যখন যুগ্ম সংখ্যা হবে তখন তুমি দেখবে যে সমস্ত কিছু কেটে একাকার হয়ে গিয়ে তোমার জিরো হয়ে যাবে, আর যখন অযুগ্ম হবে তখন একটা এক্সট্রা কস অফ আলফা শেষে পড়ে থাকবে, ব্যাপারটা বুঝলে? শেষে পড়ে থাকবে। এই যে দেখো, এটা যে কন্টিনিউ হবে, কন্টিনিউ হতে হতে যদি যুগ্ম সংখ্যায় গিয়ে পৌঁছয়, যুগ্ম সংখ্যা মানে কি তোমাকে আমি করে দেখাচ্ছি, দাঁড়ো এখানে। এটা দেখতে কেমন হবে? কস অফ 3 পাই প্লাস আলফা, তারপরেরটা হচ্ছে কস অফ 4 পাই প্লাস আলফা, এইভাবে হচ্ছে কন্টিনিউ হচ্ছে গল্পটা। তাহলে বিষয়টা হচ্ছে এটা তুমি পাচ্ছ কস আলফা, তারপরেরটা হচ্ছে কি হবে বলো? মাইনাস কস আলফা হচ্ছে এটা, যেহেতু অযুগ্ম মাইনাস কস আলফা। তারপরেরটা বলো কি হবে? তুমি বলছো এটা যুগ্ম সংখ্যা, তার মানে কস আলফা হবে। অযুগ্ম হলে এই যে এটার ভ্যালুটা 3 পাই প্লাস আলফাটা হচ্ছে তোমার কাছে মাইনাস হবে, ডেফিনেটলি মাইনাস অফ কস আলফা। তো যদি অযুগ্মতে এসে পৌঁছচ্ছ বা অযুগ্মতে এসে আমরা কেটে দিচ্ছি, এনটা যদি অযুগ্ম হয়, এন সংখ্যক পদ আছে, তার মানে শেষের টার্মটা কী হবে বলো তো? এন সংখ্যক পদ থাকলে এটা হলো 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, তাহলে এখানে শেষের টার্মটাও ঠিকই এরকম হবে, মানে কস অফ শেষের টার্ম যেটা হবে সেটা হচ্ছে কস অফ n-1 ইন্টু পাই প্লাস আলফা, এরকম কিছু একটা হবে শেষের টার্ম, লাস্টের টার্ম এটা, ঠিক আছে না? তখন এটা যদি এন যদি যুগ্ম হয় তাহলে এটা অযুগ্ম হবে, মানে n-1 অযুগ্ম হয়ে যাবে। ধরো এনটাকে আমি যুগ্ম 10 কনসিডার করলাম, তাহলে 10-1 মানে কত? 9, তাহলে এটা 9 পাই হয়ে গেল না? পুরোটা অযুগ্ম হয়ে গেল না? তো অযুগ্ম হলে তোমার গল্পটা এসে পৌঁছবে যদি, তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা, যে এনটা যদি জোড় সংখ্যা হয়, মানে এন সংখ্যক পদ বলেছে যেহেতু, তার মানে কত? 1 2 3 4। যদি যুগ্ম সংখ্যা নিচ্ছি, চলো যুগ্ম সংখ্যা প্রথমে আগে নিই, বেশি কমপ্লিকেটেড করব না। যুগ্ম সংখ্যা যদি নিই, তাহলে যুগ্ম মানে কত? 1 2 3 4, চারখানা আমি টার্ম নিলাম। তো তুমি এখানে দেখবে যদি হচ্ছে যুগ্ম সংখ্যা নিচ্ছি, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে সবগুলো কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে না? যদি যুগ্ম সংখ্যা নিচ্ছি। অযুগ্ম সংখ্যা নিলে তুমি এখানে দেখার চেষ্টা করো, অযুগ্ম সংখ্যা নিলে তুমি এখানে পৌঁছবে প্লাস কস আলফা। ধরো এই পর্যন্ত নিলাম আমি, এই 5 নাম্বার টার্ম এটা কিন্তু, হ্যাঁ 5 নাম্বার টার্ম দেখতে এরকম। 5 নাম্বার টার্মটা হচ্ছে প্লাস এইটা। তো আমি কি নিয়েছি এবার আমি নিয়েছি অযুগ্ম অযুগ্ম সংখ্যক টার্ম আমি কনসিডার করেছি। তাহলে তুমি এখানে দেখবে যে কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে আর শেষে একটা টার্ম পড়ে থাকবে, সেটা হচ্ছে কস আলফা। তো যুগ্মর জন্য হচ্ছে 0 আর অযুগ্মের জন্য হচ্ছে তোমার কস আলফা, ব্যাপারটা বুঝলে? সেই কারণে এখানে লেখা হয়েছে, সেটাকে মেনশন করা হয়েছে। তো তুমি একটু দেখো, আমি পিডিএফটাকে অবশ্যই আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো। তো পিডিএফটাকে তুমি ডাউনলোড করে দেখতে পারো, অথবা তোমার বই থেকে 5 নাম্বার এক্সাম্পলটাকে তুমি দেখতে পারো, ব্যাপারটা বুঝলে? একটু ভাবতে হবে বন্ধু, এমনি এমনি কাজ হবে না, এতটুকু আমি বলে দিচ্ছি। এটা কিন্তু একটু লেভেল হাই অঙ্ক, এটা কিন্তু লেভেল হাই অঙ্ক, ডেফিনেটলি একটু ভাবতে হবে, না ভাবলে হবে না। বাকি একটু কমেন্টে জানাতে পারো যে কেমন লাগলো, অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না, সেই জিনিসটা আমাকে জানাতে পারো। অথবা ধরো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, অঙ্ক করতে গিয়ে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, আমার নাম্বার তোমার কাছে আছে, সেই নাম্বারটাই তুমি আমাকে মেসেজ করবে বেসিক্যালি, ব্যাপারটা বুঝলে? আশা করছি বুঝতে পেরেছি, এটা হলো নাম্বার। চলো বন্ধু, তো কোনো একটি বৃত্তস্থ, নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসো। কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ ABCD যদি হয়, তাহলে tan A + B tan C + D কি হবে? কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজের কথা এখানে বলেছে বন্ধু। তোমার কাছে একটা চতুর্ভুজ থাকবে, তুমি নিয়ে নিতে পারো যে কোনো টাইপের একটা চতুর্ভুজ, ধরো এরকম। তার ভেতরে বলেছে একটা সার্কেল আছে। বৃত্তস্থ না, উল্টো হচ্ছে, বৃত্ত থাকবে, তার ভেতরে হচ্ছে চতুর্ভুজ থাকবে। বৃত্ত থাকবে, ঠিক আছে না? বৃত্ত থাকবে, তার ভেতরে হচ্ছে তোমার চতুর্ভুজটা থাকবে। তাহলে এই বৃত্তটাকে আমি চেঞ্জ করে নিতে পারি, একটু বড় বানিয়ে নিতে পারি, এরকম টাইপের। ধরো হচ্ছে ওই বলতে পারো আর কি, একই টাইপের, এইরকম টাইপের একটা। তো কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আছে, বৃত্তের ভেতরে চতুর্ভুজ আছে। অ্যাঙ্গেলগুলো কেমন বলছে? যে ABCD টাইপের হচ্ছে তোমার অ্যাঙ্গেল টোটাল। তাহলে এখানে বলেছে tan অফ A + B কি হবে? এই যে দেখো, tan A + B, দাঁড়াও এক সেকেন্ড, tan A + B আর হচ্ছে tan C + D কি হবে? অঙ্কটা কি ভুল দিয়েছে নাকি? এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। একদম অঙ্কটায় একটুখানি ভুল আছে। ভুলটা আমি বলে দিচ্ছি কোথায় আছে। ভুলটা হচ্ছে, বলছি দাঁড়াও, অঙ্কটাতেই ভুল দিয়েছে, এটা A + B হবে না,
এটা এ প্লাস বি হবে না, এটা হবে এ প্লাস সি। ভুলটা দিয়েছে এখানে, ওই এটা হবে তোমার এ প্লাস সি, আর পরেরটা হচ্ছে তোমার বি প্লাস ডি, এরকম হবে। ব্যাপারটা বুঝলে? তো দেখার চেষ্টা করো বন্ধু কি চলছে গল্পটা। বৃত্তস্থ চতুর্ভুজ, তো বৃত্তস্থ চতুর্ভুজের একটা মানে কি বলবো, একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা কেমন জানো? আমি কনসেপ্টটা দেবো এখনই, তুমি গিলে ফেলবে এখনই কনসেপ্টটা দিলে। সেটা হচ্ছে, আমি যদি এ কোণটাকে নিই আর তার বিপরীত কোণটাকে নিই, একদম বিপরীত কোণ যেটা আছে, মানে সি কোণ আছে, এ আর সি, এই দুটোকে যদি যোগ করি, এটা কিন্তু কনসেপ্ট, বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট। আমি এটা লিখে দিচ্ছি, বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট, ঠিক আছে? চতুর্ভুজের কনসেপ্ট কেমন কনসেপ্ট বন্ধু? বলছে বিপ্রতীপ যে কোণগুলো তোমার থাকবে, যেমন হচ্ছে এ প্লাস সি যদি করি সেটা সমান সমান 180 ডিগ্রি হয়, অথবা তুমি সেটাকে পাই আকারে লিখতে পারো। ব্যাপারটা বুঝলে না? তারপরে হচ্ছে বি প্লাস ডি যদি করো তাহলে সেটা সমান সমান আবার ঘুরে ফিরে পাই। এই যে বি অ্যাঙ্গেলটা এবং তার বিপরীত অ্যাঙ্গেলটা যেটা আছে, দুটোর সমষ্টি, দুটোকে যোগ করলে সেটা অ্যাকচুয়ালি আমরা পাই পেয়ে যাই। তাহলে এখানে দেখো, এই যে তুমি অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, অঙ্কটা থেকে কি বলতে পারবে বলো দেখি? ট্যান অফ এ প্লাস সি, এ প্লাস সি মানে কত? দেখো এ প্লাস সি মানে হচ্ছে তোমার কাছে পাই, প্লাস বি প্লাস ডি কত? তুমি এখানে পরেরটাও দেখতে পাচ্ছ, বি প্লাস ডি সমান সমান হচ্ছে পাই। এবার ট্যান অফ পাই মানে কি? ট্যান অফ পাই মানে তুমি এটাকে এইভাবে ভেঙে নিতে পারো, যে তোমার যদি মনে হয় একটু কষ্ট হচ্ছে এটাকে বুঝতে, তার মানে হচ্ছে ট্যান অফ পাই বাই 2 প্লাস 0, এইভাবে লিখতে পারো। ধরো এটা হয়ে যাচ্ছে তাহলে টু অফ ট্যান, তোমার হচ্ছে 2 অফ ট্যান অফ পাই। তো 2 অফ ট্যান অফ পাইকে হচ্ছে 2 ইন্টু ট্যান অফ, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু, আশা করছি দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে কত নম্বর কোয়াড্রেন্টে আছে? একবার পাই পরিমাণ যাচ্ছে, ব্যাস সেইটাই। তাহলে এখানে তুমি বলো, এটাও ট্যানের ঘর, এটাও ট্যানের ঘর। ট্যান কি হবে? অল সাইন ট্যান কস, আচ্ছা এটা কসের ঘর। যাই হোক, তুমি এখানে দেখার চেষ্টা করো যে ট্যান অফ কি আসবে, পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, হয়তো পজিটিভ আসলো অথবা নেগেটিভ আসলো, 2 ইন্টু ট্যান অফ, এই যে দেখো যেহেতু এটা জোড় সংখ্যা, 2 যেহেতু জোড় সংখ্যা সেই কারণে ট্যানই হবে, আর 0, আর ট্যান 0 মানে হচ্ছে তোমার 0, তো প্লাস আসুক বা মাইনাস আসুক আলটিমেটলি তোমার 0ই বেরোবে। এটা উত্তরটা হচ্ছে তোমার এই নাম্বারটা। আশা করছি বুঝতে পেরেছি পুরোটা, ঠিক আছে না? তো এইভাবে গল্পটা আমরা চালাবো। আর সিমিলার টাইপের একটা অঙ্ক তোমাদের উদাহরণের মধ্যে বলে দেওয়া আছে, সেই উদাহরণের অঙ্কটা তোমরা করে নেবে। এখানেও ঠিক একই কথা বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ যথাক্রমে এবিসিডি হলে দেখাও যে কট এ প্লাস কট বি কট সি কট ডি এইটা কি হবে। তো এখানে কিছু নয়, আমরা কি জানি, আমরা এখানে কি পাবো? এই যে দেখো এখানে লেখাও আছে এ প্লাস সি, মানে বিপরীত অ্যাঙ্গেলগুলো এ প্লাস সি, এর আগে যেমন বিপরীত অ্যাঙ্গেলগুলো লিখলাম, এখানেও বি প্লাস ডি আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি সমান সমান রিপ্লেস করতে পারবে 180 ডিগ্রি মাইনাসে। আর যখনই তুমি এখানে এই যে কট বি এর জায়গায় তুমি লিখবে 180 ডিগ্রি মাইনাসে, এটাকে ক্যালকুলেশন করার পর তুমি এটা মাইনাস কটে পেয়ে যাবে। তো কটে কাটাকাটি গেল, ঠিক এখানে একই রকম ডিটাকে তাহলে রিপ্লেস করবো হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর তুমি এখানে মাইনাস অফ কট বি পেয়ে যাবে, কাটাকাটি গেল, উত্তর 0 পেয়ে যাবে। একই রকম অঙ্ক, এটা তুমি এক্সাম্পলে পেয়ে যাবে। এছাড়া তো বলেই দিলাম পুরো জায়গাটা। দেখো বন্ধু, পরের যে অঙ্কটা দেখতে পাচ্ছ খুবই বেশি ইন্টারেস্টিং, খুবই বেশি একটা দরকারি অঙ্ক, ঠিক আছে না? দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখো এখানে বলেছে ট্যান অফ 1 ডিগ্রি, ট্যান অফ 2 ডিগ্রি, ট্যান অফ 3 ডিগ্রি, ট্যান অফ 87 ডিগ্রি, ট্যান অফ 88 ডিগ্রি, ট্যান অফ 89 ডিগ্রি, এই পর্যন্ত গেছে বন্ধু। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি করছি, আমি কিছু করব কি, একদম এটাকে বোঝানোর জন্যে যে টেকনিকটা, আমি যে নিনজা টেকনিকটা ইউজ করব সেটা তুমি খুব ভালো করে দেখো। ট্যান অফ কি বলেছে 1 ডিগ্রি, তারপরে ট্যান অফ 2 ডিগ্রি, তারপরে হচ্ছে ট্যান অফ 3 ডিগ্রি, তারপরে বলেছে ট্যান অফ 4 ডিগ্রি, তারপরে কন্টিনিউ করতে করতে কত দূর অবধি যাবে? তুমি বলবে 89 পর্যন্ত যাবে হিসেব মতো। তো আমি বলছি এক কাজ করো, 89 পর্যন্ত যাওয়ার দরকার নেই, তুমি ট্যান অফ 44 ডিগ্রি পর্যন্ত যাবে। কেন 44 ডিগ্রি? অ্যাকচুয়ালি আমি এটা হাফ নিচ্ছি, ভাগ করে হাফ। তারপরে কি থাকবে? তারপরে থাকবে তোমার কাছে ট্যান অফ 45 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে? এই পর্যন্ত লিখলাম, আরও তো থাকবে 40, তোমার 6 থাকবে, 40, যাই হোক সেগুলো থাকবে আর কি, 47, 46টাকে আমি এখানে লিখছি ট্যানের নিচে।
তারপরে এর আগে কি থাকবে বলো তো, tan অফ 43 ডিগ্রি, তাই তো, tan অফ 43 ডিগ্রি। তাহলে এটা কি হবে, tan অফ 46 হচ্ছে, এটা তাহলে হচ্ছে 47 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো কন্টিনিউ হবে, আমি বিপরীতে চালাচ্ছি কিন্তু গাড়ি, এইভাবে গাড়ি গিয়ে আবার ঘুরেছে এইদিকে, কিন্তু ব্যাপারটা বুঝলি না, এইভাবে চালাচ্ছি। তো 45 পর্যন্ত আসলাম, 46টাকে এখানে লিখলাম, 47টাকে এখানে লিখলাম, ডট 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 কন্টিনিউ হতে হতে এখানে তুমি লিখতে পারো শেষেরটা যেটা হবে tan অফ 89 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে একটু কম, এক কম মানে 88 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে tan অফ 87 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে tan অফ 86 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে, এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে লিখলাম। দেখো তোমাকে বোঝানোর জন্য এইভাবে লিখছি কিন্তু। তো গাড়ি কিভাবে চলেছে, এই দিক থেকে চালু শুরু আরম্ভ হয়ে এইদিকে চলেছে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, স্পষ্ট একদম ফুল ঝাঁ চকচকে তোমার কাছে এই পর্যন্ত। তো আমি তারপরে কন্টিনিউ করি, tan অফ 1 ডিগ্রি, tan অফ 2 ডিগ্রি, তারপরে হচ্ছে tan অফ 3 ডিগ্রি, তারপরে হচ্ছে tan অফ 4 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ হাউ কন্টিনিউ হবে tan অফ 43 ডিগ্রি, tan অফ 43 ডিগ্রি, দেন tan অফ 44 ডিগ্রি, এটা হচ্ছে tan অফ 45 ডিগ্রি। হলো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এরপর আমি করব কি, মাত্তব্বরি করব। এখানে tan 46 ডিগ্রি তুমি যেটা দেখতে পাচ্ছ, সেটাকে আমি কেমন লিখবো জানো তো, সেটাকে আমি চেঞ্জ করে দেবো। দেখো আমি এটাকে লিখবো হচ্ছে tan অফ 46 ডিগ্রি আছে, আমি এটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তুমি আশা করছি বুঝতে পেরে গেছো। তারপরেরটা কি লিখবো, আশা করছি বুঝতে পেরে গেছো। এইটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ এটা লিখে যাবে, একদম লিখে যাবে, কারণ এটা 90 ডিগ্রি মাইনাস 43 যদি করো তাহলে তুমি 47ই পেয়ে যাবে। ব্যাপারটা বুঝলে, মানে অঙ্কটাকে এইভাবেই সাজানো গোছানো আছে। পরেরটা দেখো, তাহলে 86 ডিগ্রিটাকে কী করে লিখতে পারি, মানে ডট 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 হলো আর কি, যাই হোক এদিকে আসলো। 86 ডিগ্রিটাকে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 4 ডিগ্রি। আমি যদি লিখি তোমার কোনো আপত্তি আছে? একদম থাকা উচিত নয়, কারণ 90 ডিগ্রি মাইনাস 4 মানেই তো 86। সাজিয়ে গুছিয়ে লিখেছি, অন্যরকমভাবে একটু মাইনাস আকারে তো লিখতেই পারি, দ্যাট ইজ দ্য কেস। 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। তারপরেরটা বলো tan অফ 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি বেসিক্যালি। তারপরেরটা হচ্ছে 89 ডিগ্রিকে আমরা লিখবো হচ্ছে tan অফ 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে? চলো বন্ধু কন্টিনিউ করি, তাহলে ফাইনাল উত্তরটা আমরা এবার লিখবো সুন্দরভাবে। দেখো তুমি এখানে দেখছো tan অফ 1 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে tan অফ 2 ডিগ্রি, তারপরেরটা দেখতে পাচ্ছ tan অফ 3 ডিগ্রি, তারপরেরটা দেখতে পাচ্ছ tan অফ 4 ডিগ্রি, ডট 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 চলবে tan অফ 43 ডিগ্রি, tan অফ 44 ডিগ্রি, শেষেটা কত tan অফ 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে আমি কিন্তু ভাঙাচ্ছি না, এটা হচ্ছে মাঝখানের জায়গা। এখানে দেখো কি হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 44, তো 90 ডিগ্রি গেল আবার 44 ঘুরে আসলো, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে ডেফিনেটলি। ফার্স্ট কোয়াড্রেন্টে কত হবে তাহলে? প্রথম কথা হলো tan এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তো পজিটিভ হচ্ছে, কোনো অসুবিধা নেই। 90 আছে মানে 1 ইন্টু 90, তাহলে tan আর tan রইল না, tan কিন্তু বেসিক্যালি আমাদের cot হয়ে গেল, cot 44 ডিগ্রি হয়ে গেল এটা। তাহলে বুঝতে পারছো এই নিনজা টেকনিক আমাদের প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে হবে। যদি প্রত্যেকটাই অ্যাপ্লাই করি, পরেরগুলো বুঝতেই পারছো, পরেরগুলোও চলে আসবে। এটা তাহলে হচ্ছে তোমার cot 44 ডিগ্রি, তারপরে হবে cot 43 ডিগ্রি, ডট 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 কন্টিনিউ হবে, সরি cot অফ 4 ডিগ্রি, ধুর মশাই বারবার ট্যান লিখছি শুধু, cot অফ 3 ডিগ্রি, cot অফ 2 ডিগ্রি, cot অফ 1 ডিগ্রি। আমি কি বোঝাতে পারলাম? আশা করছি স্পষ্ট তোমার কাছে। গাড়ি কেমন চলছে, এই দিক থেকে এই দিকে চলছে, কেন চালাচ্ছি তোমাকে বোঝানোর জন্য, আর কিছু নয়। আমি তো এটা অনেক আগেই উত্তর পেয়ে গেছি, এটার উত্তর 1। দেখো বন্ধু ব্যাপারটা হচ্ছে tan 1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি ভ্যানিশ হয়ে যাবে না? cot মানে তো আমরা কি জানি 1/10, তো এই cot সমান সমান কি লিখতে পারবো 1/tan 1 ডিগ্রি। তো tan আর tan এখানে কেটে গেল না, পুরোপুরি ভ্যানিশ একেবারে ফুল। আর তোমার কাছে পুরো ব্যাপারটা ঝাঁ চকচকে একেবারে। এই দুটো গেল, এই দুটো গেল, এই দুটো গেল, এই দুটো গেল, এইভাবে কন্টিনিউ হতে হতে সবগুলোই কাটাকাটি হয়ে গেল। পড়ে থাকবে শুধু একা tan 45 ডিগ্রি, ঠিক তোমার মতো। তুমি যেমন একা, তোমার কেউ নেই, ব্যাপারটা বুঝলে না? সবার আছে কিন্তু তোমার নেই। তুমি যেমন একা পড়ে আছো, ঠিক একই রকম tan 45 ডিগ্রিও একা পড়ে আছে, জীবনে সে একা। ব্যাপারটা বুঝলে? তো আলটিমেটলি সবগুলো কাটাকাটি করার পর 1 পাচ্ছি tan 45 ডিগ্রি, এইটা মানেও হচ্ছে তোমার সেই ঘুরে ফিরে 1। তো ওভারঅল এটার উত্তরটা যেটা হবে সেটা অ্যাকচুয়ালি 1। tan 45 ডিগ্রির মান কত? 1 ডেফিনেটলি।
উত্তর তুমি পেয়ে গেছো বি নাম্বারটা। আশা করছি ফুল ঝাঁ চকচকে করতে পেরেছি। এই অঙ্কটা সবাই বুঝতে পারে না, কিন্তু আশা করছি তুমি অ্যাটলিস্ট বুঝতে পেরে গেছো, কেউ বুঝতে পারুক না পারুক। তা আমি সাজিয়ে গুছিয়ে দিলাম, যেমনভাবে গাড়ি চালালাম এইভাবে করে একেবারে ইউ টার্ন মেরে। তো এইভাবে গাড়ি যদি চালানো যায় তাহলে যে কোনো স্টুডেন্টই এই অঙ্কটাকে বুঝতে পারে। সবাই কিন্তু বুঝতে পারে না এই অঙ্কটা, ব্যাপারটা বুঝলে না? তো ক্যালকুলেশনটাকে খুব সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দিয়েছি, এইভাবে হবে। তো এই সিমিলার টাইপের অঙ্ক বেসিক্যালি অনেক আছে। যেমন তোমাদের এক্সাম্পলের মধ্যে এই সিমিলার এক্সাম্পল নাম্বার 11-এ সিমিলার টাইপের একটা অঙ্ক আছে। এখানে আগেরটা তোমার ট্যান ছিল, এইবার হচ্ছে কট দিয়ে বলা আছে। এটা কট 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 89 ডিগ্রি সমান সমান 1 তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে বুঝতে পারছো যে 10 45 ডিগ্রি অবধি নিয়ে যাবো, তারপরে এই যে ডান দিকের পোর্শনটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে এর নিচে এর নিচে এর নিচে এর নিচে লিখবো এরকম করে। আর তারপরে লেখার পর তুমি এখানে দেখতে পারবে, মানে আমি যেভাবে করলাম সেভাবেই তুমি করবে, বা এইভাবেও করতে পারো। তুমি যদি বুঝতে পেরে যাও এইভাবে করলে বেশি ভালো। হ্যাঁ, তো কট 1 এবং কট 89 এই দুটোকে এক জায়গায় নিয়ে এসছে, এটাকে তারপরে এই কট 2 এবং কট 88 এই দুটোকে এক জায়গায় নিয়ে এসছে, তারপরে এই দুটোকে এক জায়গায় এবং শেষে কট 45 একাই পড়ে আছে। এই দুটো হচ্ছে এটাকে ট্যানে কনভার্ট করে ট্যান 1-এ কনভার্ট করে নিতে পারবে, 89-কে কি 90-1 আকারে কনভার্ট করে নিতে পারবে। তাহলে কট 1 ইন্টু ট্যান 1, একদম ফুল কাটাকাটি ফুল কাটাকাটি ফুল কাটাকাটি ফুল কাটাকাটি শেষ অবধি, একদম শেষে গিয়ে 1 পড়ে থাকবে। 1 কোথায় আসলো? কট 45 ডিগ্রি মানে 1 বেসিক্যালি। তো 1 1 1 আলটিমেটলি 1 পাচ্ছি। এইভাবেই এক্সাম্পলের অঙ্কটাকেও তোমাকে করে নিতে হবে। তো একই টাইপের অঙ্ক বেসিক্যালি অনেক আছে। যেমন এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এটাও ঠিক সিমিলার টাইপের অঙ্ক, কিন্তু এটা পাই দিয়ে বলে দেওয়া আছে। যেহেতু পাই দিয়ে বলে দেওয়া আছে সেই কারণে আমি তোমাকে করে দেবো। কি বলা আছে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভালো করে নজর দেবে, ঠিক আছে? আমাকে সময় দাও, একেবারে আমার দিকে নজরটা থাকবে, এদিক ওদিক করবে না কিন্তু একদম। দেখো বন্ধু, 17 নাম্বার অঙ্ক। 17 নাম্বার অঙ্কে হচ্ছে tan স্কোয়ার অফ পাই বাই 16, tan স্কোয়ার অফ 2 পাই বাই 16, tan স্কোয়ার অফ 3 পাই বাই 16, tan স্কোয়ার অফ 4 পাই বাই 16 ইন্টু, এটা কিন্তু ইন্টু, এরপরে এই টার্মটা আছে, এখানে কিন্তু ডট ডট নেই যে চলে যাচ্ছে ওখানে নেই, এরপরের টার্মই হচ্ছে এটা, কারণ 4 থেকে সরাসরি 5 আসছে, তারপরে 6, তারপরে 7 এইভাবে যাচ্ছে আর কি। তো এটা নিয়ে আবার কনফিউশনে একদমই থাকবে না বন্ধু। দেখো, বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এই পিঁপড়া কি করছে এখানে রে? মার দিয়া ফুল। চলো, তো এখানেও আমাদের মিসাইল চালাতে হবে, বুঝতেই পারছো, ইন্ডিয়া পাকিস্তানে চলছে যেমন। তো যাই হোক, খুব শোচনীয় সিচুয়েশনে আমরা আছি, ডেফিনেটলি খুব ভালো করে জানো যে যদি না মানে মানুষের এটা মনে হচ্ছে যে হ্যাঁ যুদ্ধ লেগে যাবে, বেশ দারুণ হবে, বেশ মজা লাগবে। ওফ, কাশ্মীরে হচ্ছে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। কেমন ভিডিও ভাইরাল হচ্ছে? উপরে আকাশে হচ্ছে তোমার মানে পাকিস্তান কী করছে, ড্রোন ছাড়ছে, বুঝলে তো, ড্রোনের মাধ্যমে হচ্ছে বোমা ছাড়ছে। তো ইন্ডিয়া থেকে কী হচ্ছে, মানে ওই ড্রোনগুলোকে মারার জন্যে আবার মিসাইল ছাড়ছে। তো মেরে আলটিমেটলি আকাশে কী হচ্ছে বলো তো, মানে পুরোপুরি যেভাবে আমরা মানে ভটকা ফাটাই আর কি, বুঝতে পারছো, কালী পুজোর সময়। তো একই রকম মানে ফায়ার ওয়ার্কস হচ্ছে একেবারে আকাশে। তো বিশাল মজা লোকের, হ্যাঁ বেশ দারুণ জিনিস দেখতে পাচ্ছি। একটা বোমা যদি বাড়িতে পড়ে না, কত কত লোক যে মারা যাবে তুমি কল্পনা করতে পারবে না, সত্যি কথা বলতে। তো মানে মেইন সমস্যাটা কি, পাকিস্তানের কাছে হচ্ছে কি বলতো, নিউক্লিয়ার ওয়েপন আছে। নিউক্লিয়ার ওয়েপন আছে, তার মানে পাকিস্তান যদি নিউক্লিয়ার ওয়েপন ভারতে যদি একটা মেরে দেয়, কল্পনা করতে পারবে না ওই জায়গাটায় তারপরে 100 বছর মোটামুটি মানুষ বাস করতে পারবে না ওই সারাউন্ডিংসে, ওর জায়গাটায়। নিউক্লিয়ার ওয়েপন এতটা বেশি খতরনাক, ব্যাপারটা বুঝলে না? তো জিনিসটা একদমই মানে কি বলবো, ভালো জিনিস একদম নয়। ওয়ার বা যুদ্ধ মানুষের জন্য যে কত ক্ষতিকারী সেটা অ্যাকচুয়ালি ইতিহাস পড়লেই খুব ভালো করে জানা যায়। আশা করছি ইতিহাসটা খুব ভালো করে পড়েছো আর জানো জিনিসগুলো। তো এই জিনিসটাকে একদমই চাইবে না, বা মন থেকে, বা তোমার যদি মনে হয় যে না ভালো লাগছে, ইস যুদ্ধ হচ্ছে, এদিক থেকে বোমা মারছে ওই দিক থেকে বোমা মারছে, বেশ ভালোই লাগছে, জিনিসটা কিন্তু সত্যি খুব খারাপ। সত্যি মানে কল্পনা করতে পারবে না। ভাবো দেখি, তোমার পাশের বাড়িতে যদি একটা বোমা পড়ে যায়, পাশের বাড়ির লোকেরা যদি সবাই মারা যায়, তাহলে তোমার কি ভালো লাগবে? ডেফিনেটলি ভালো লাগবে না। এরকম হলো ব্যাপারটা। তো যুদ্ধ কোনোদিনও ভালো নয়। যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ডিএসকেলেট হওয়াটাই মানে সত্যি কথা বলতে সবথেকে বেশি উপযোগী, সবথেকে বেশি ভালো আর কি, ঠিক আছে না? আর বেশি যেন বাড়াবাড়ি না হয় এটাই প্রে করো, আমি এটাই বলছি তোমাকে, ঠিক আছে না? মানুষ যুদ্ধ দেখেনি, মানুষ যুদ্ধ অনেক দিন ধরে দেখেনি, সেই কারণে যুদ্ধের প্রভাবটা মানুষ বেসিক্যালি জানে না, বুঝলে?
তো যাই হোক, গল্পটা দিলাম, আর গল্পটা এই কারণেই দিলাম, যাই হোক তুমি তো স্টুডেন্ট, কাজে লাগবে আর কি। যাই হোক, দেখো বন্ধু, দেখার চেষ্টা করো, এই গল্পটাও ঠিক একই রকম, আগের মতোই হবে। দেখো উপরে হচ্ছে তোমার কতগুলো টার্ম আছে, 4খানা টার্ম, এখানে কতগুলো, 3খানা টার্ম, 3খানা টার্ম আছে। এটাকেও তাহলে ভাঙাতে হবে, বুঝলে, এমনি এমনি কাজ হবে না। এটাকে করবোটা কি আমি, π/2 হবে মনে মনে হচ্ছে। দেখো তো, একটু দেখার চেষ্টা করো এইভাবে কি হচ্ছে গল্পটা, যে 10/2 10/2 4 মানে 4 π/4, তার মানে এই টার্মটাকে হচ্ছে রিজার্ভ করতে পারছি। দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, তবে 4 এবং 4 এখানে 4 এবং 16 কাটাকাটি যাচ্ছে, π/4 হয়ে যাচ্ছে। তাহলে করবোটা কি, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এই 3খানা টার্ম আর এই 3খানা টার্মের ক্যালকুলেশন করব। আমি কি করলাম, প্রথমে উপরের 3খানা টার্ম বেসিক্যালি লিখে নিলাম, তারপরের 3খানা টার্ম আমি বেসিক্যালি লিখে নিলাম, সরি ভুল বলছি, উপরের 3খানা টার্মই তো লেখা হয়নি, পরেরটা কি লিখবো আর। যাজ্ঞে বন্ধু, আমি কি করলাম, এই পর্যন্ত এসে পৌঁছেছি, শেষের টার্মটা আমি লিখে নিচ্ছি, tan² π/4 হচ্ছে। এবার tan of π/4 মানে তুমি জানো সেটা 1 বেসিক্যালি। তো যাই হোক, এটা 1 তুমি জানো, এটাকে আমি মাথা ব্যথা নেই এটা নিয়ে। আমার মাথা ব্যথা হলো পরের টার্মগুলোকে নিয়ে। পরের টার্ম মানে কি, এই টার্মগুলোকে নিয়ে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই টার্মটাকে আমি ধরো কোথায় রাখবো বলো তো, এখানে রাখবো 10π, আচ্ছা রাখি, পরে দেখা যাচ্ছে। tan of 5π/16 রাখলাম, এই টার্মটাকে এখানে রাখলাম। tan² of 6π/16 রাখলাম, তারপরে বুঝতে পেরে গেছো tan 7π/16 আমি কিন্তু রাখলাম। দেখো বন্ধু, ক্যালকুলেশন করবো আমরা, তো ক্যালকুলেশনটা ডান দিকে করছি, চলো, এখানে জায়গার অভাব পড়ে যাবে নইলে। tan² of π/16 যেমন আছে তেমনটাই রাখলাম, tan² of 2π/16 যেমন আছে তেমনটাই রাখলাম। তারপরে দেখো tan² of 3π/16 যেমন আছে তেমনটাই রাখলাম আমি। আর এটা 1 আছে তো 1 লিখে দিলাম আমি সরাসরি, এটা কিন্তু 1 হবে। tan of π/4 মানে 1, আর 1 এর স্কোয়ার মানে কি 1, সেই ঘুরে ফিরে আর কি। পরেরটা কি করছি, পরেরটা বেসিক্যালি দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে যে tan² আছে, আর এটাকে 5π/16 যেটা আছে সেটাকে আমি এইভাবে লিখছি, π/2 মাইনাস, দেখো π/2 মাইনাস, দেখো তো এইভাবে হচ্ছে কি হচ্ছে না, 3π/16 যদি করি আসছে কি আসছে না, আমিও জানি না আসবে কিনা। তো 16 হবে, এটা ক্যালকুলেশন করলে 16 হবে, এটা হয়ে যাচ্ছে তোমার 8 মাইনাস 3π বেসিক্যালি। তো এটাও ঘুরে ফিরে সেই একই জিনিস আসছে, 5π/16ই আসছে। তো যাই হোক, ক্যালকুলেশন করে আমি দেখে নিলাম যে এটা আর অন্য কিছু নয়, এই 5π/16 এভাবেই লিখতে পারছি, ঠিক আছে না। তারপরেরটা দেখো, তারপরেরটা tan² of π/2 মাইনাস, আমি এটাকে এইভাবে লিখছি, এর উপরে কি আছে 2π/16, তো 2π/16 আকারে লিখবো এটাকে, মাইনাস 2π/16। দেখো তো এটা ক্যালকুলেশন করে, তো ক্যালকুলেশন করলে 16 পেয়ে যাব, আর এখানে হচ্ছে তোমার 8π, হ্যাঁ 8π দেখতে পাচ্ছি, মাইনাস 2π, মানে বেসিক ক্যালকুলেশন আর কিছু নয়। তো এটা হচ্ছে তোমার 6π/16 চলে আসছে, তো 6π/16 বেসিক্যালি এটা চলে আসলো। ঠিক একই রকম পরেরটা দেখো, tan² of π/2 মাইনাস, π/2 মাইনাস, এই যে দেখো এটা 7π/16 আছে, তার মানে এটা π/16 করতে হবে, এটা π/16 বেসিক্যালি করতে হবে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি আমি। 16 হচ্ছে, এটা ক্যালকুলেশন করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কাছে 8π, আর এটা হচ্ছে তোমার কাছে পাই, তার মানে 7π/16 হচ্ছে ওভারঅল, 7π/16 বেসিক্যালি। ব্যাপারটা বোঝা গেল? চলো বন্ধু ক্যালকুলেশনটা করে নিই, এবার সেরে ফেলি। তুমি দেখবে উপরেরটা হচ্ছে tan² π/16, tan² of 2π/16, তারপরেরটা হচ্ছে tan² of 3π/16 ইন্টু 1টাকে লেখার কোনো প্রয়োজন নেই। নিচেরটা দেখো, এটা দেখার চেষ্টা করো, এটা কত আছে, tan of π/2 মাইনাস 3π/16, তার মানে কত, কি বলা হচ্ছে বলো দেখি, কোয়াড্রেন্ট ভাবার চেষ্টা করো। π/2 পরিমাণ গেল, তারপরে আবার ঘুরে ফিরে চলে আসলো, এখানে মাইনাস আছে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে, দ্যাট ইজ ওয়াই। তুমি আমাকে বলো, প্রথম কথা হলো যে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে সেহেতু পজিটিভ, আর ট্যানটা কি হবে, যেহেতু π/2 আছে 1 ইন্টু π/2, 1টা হচ্ছে কি তোমার কাছে ইভেন নাম্বার না অড নাম্বার, অড নাম্বার। অড নাম্বার যদি হয় তাহলে ট্যানটা আমাদের বেসিক্যালি কটে চেঞ্জ হয়ে যাবে, কট অফ 3π/16 হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার। তো tan² 3π/16 না cot² 3π/16, দুটোই কাটাকাটি গেল। এটা হলো ওভারঅল গল্প। তাহলে পরেরটা বুঝতে পেরে গেছো, একই রকম cot² of 2π/16 আসবে, cot² of π/16 আসবে, ব্যাপারটা বুঝলে?
তো এই হলো ওভারঅল গল্প। এটাকে কাটাকাটি করলাম, এটাকে কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর ওভারঅল আমাদের কাছে 1 উত্তর চলে আসছে। তো 1 ইজ দ্য রাইট আনসার। আশা করছি বুঝতে পেরেছি। আগের অঙ্কটা যদি বুঝতে পেরে যাও, এটা তো হালুয়া, বাঁয়ে হাত কা খেলে তুমি বলবে, ঠিক আছে না? চলো, তো তুমি এখানে মিসাইল চালিয়ে দিয়েছো বন্ধু। এবার কন্টিনিউ করবো নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা আমি চাইবো তুমি নিজে থেকে করো, কারণ একই অঙ্ক। না, একই অঙ্ক ঠিক না, বলা ভুল হবে। চলো করেই দিই, চলো এটাকে দেখার চেষ্টা করো কি হচ্ছে গল্পটা। এখানে আছে cos স্কোয়ার অফ π/4, তারপর এটা তুমি দেখতে পাচ্ছ sin স্কোয়ার 3π/4, এটা দেখতে পাচ্ছি দিস cos স্কোয়ার, হ্যাঁ cos স্কোয়ার, এটা হচ্ছে দিস। ঠিক আছে, বুঝলাম। আমি যদি এক কাজ করি, দেখো তো sin স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ না, sin স্কোয়ার sin স্কোয়ার 3π/4। আচ্ছা চলো ঠিক আছে, এইভাবেই রাখলাম। পরেরটা দেখো, এখান থেকে ক্যালকুলেশনটা চেঞ্জ করব। সাইন স্কোয়ার অফ, একটু ব্রেনের মধ্যেও ক্যালকুলেশন করতে হবে, বুঝতেই পারছো, এমনি এমনিতে হবে না, দ্যাট ইজ দ্য কেস, সিম্পল ব্যাপার। এটাকে আমি যদি এইভাবে রাখি, পাই মাইনাস 3π/4 রাখলে হবে। 3π/4 রাখলে তো হচ্ছে না, 4 মানে π/4, হ্যাঁ হচ্ছে তো হচ্ছে না, কিন্তু এটা তো 5π নিয়ে আসতে হবে আমাদের। সরি সরি সরি, এইভাবে না, এটা হয়তো হবে π/2 মাইনাস, অথবা হবে তোমার এটা π/2ই হবে, কারণ কসে চেঞ্জ করতে হবে এটাকে। দেখো এটা হয়ে যাচ্ছে তোমার কাছে π/2 মাইনাস 3π/4, এইভাবে করছি। দেখো তো এটা ক্যালকুলেশন করে কি হয়, এটা হচ্ছে তোমার 2π, না হচ্ছে না, এটা তো হচ্ছে না এইভাবে, পাই মানে π/2। দাঁড়াও দাঁড়াও, মানে আমার কি হচ্ছে বলো তো, বকে বকে আমার আর ব্রেনটা আর এখন আর মানে ফাস্ট কাজ করছে না। একটু দাঁড়াও, হয়ে যাবে, এখনই হবে, ধৈর্য হারাবে না, ঠিক আছে না? तुम बस लाइक कमेंट करते रहो। দেখো π/2 মাইনাস 3π/4, এটা যদি করি তাহলে নিচে আসছে তোমার 4, আর এটা হয়ে যাচ্ছে তোমার 2π, 2π মাইনাস দিস ওয়ান, তো সেটা π/4 আসবে, কিন্তু সাইনটার সাইন রয়েবে না, সাইনটার ইসে চেঞ্জ হয়ে যাবে। দেন π-π/4, π-4, আচ্ছা এইভাবে যদি করি, π মাইনাস, দেখো বন্ধু এটা হচ্ছে সিম্পলি 2π নিতে হবে, 2π মাইনাস তারপরে এটা 3π/4 করতে হবে, 3π/4, তাহলে কাজটা হবে। কিন্তু 3π তাহলে 5π/4 হচ্ছে, তাহলে 3π/4 সাইন স্কোয়ার তুমি পাচ্ছ 3π/4 পেয়ে যাচ্ছ। এটার উত্তরটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে সেটা 2 হবে, কিন্তু কি করে হচ্ছে এটা 8 যদি হয় 8 মাইনাস, তার মানে 5π/4 হচ্ছে। ঠিক আছে, বুঝলাম। পরেরটা দেখো দেখি, পরেরটা হচ্ছে তোমার কাছে সাইন স্কোয়ার অফ এটা হচ্ছে 2π মাইনাস π/4, যদি এইভাবে করি তাহলে 4 2 8 7π, একদম হচ্ছে। ঠিক আছে, বুঝলাম। তো এটা ঠিক আছে, সাইনটা আমাদের কনভার্ট হলো, কিন্তু দুটোই এখানে সাইন দিয়ে দিয়েছে, এটাও সাইন এটাও সাইন। একটা কি তাহলে কস আকারে হতো, সেটা আমি বুঝতে পারছি না। একটা কি তাহলে কস আকারে আমাদেরকে নিতে হতো? এটা অঙ্কটা কি ভুল দেওয়া আছে কোনো জায়গায়, ছোটোখাটো জায়গায়? 2π গেল, অল সাইন 10 কস, হ্যাঁ কস হবে তাহলে। এটা মনে হচ্ছে, বুঝলে, এটা একটু গন্ডগোলটা করেছে এই জায়গায়, আমি বলছি তোমাকে, সেই কারণেই হচ্ছে না। এটা গন্ডগোলটা করেছে কোথায়? গন্ডগোলটা হচ্ছে এই জায়গাটা করেছে, এখানে। এটা হবে কস স্কোয়ার, এটা কস স্কোয়ার নিতে পারি, অথবা পরেরটাকেও কস স্কোয়ার নিতে পারি, যেটা ইচ্ছে সেটাকেই কস স্কোয়ার নিতে পারি। চলো এটাকেই নিয়ে নিলাম কস স্কোয়ার, তাহলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে তোমার কাছে কস স্কোয়ার, এটা হচ্ছে তোমার কাছে কস স্কোয়ার হবে। এবার ঠিক আছে, দেখো, না 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 না, একদম না, অল সাইন 10 কস। চলো বুঝতে পেরেছি, এটা অঙ্ক ভুল দেওয়া নেই, একদম ভুল দেওয়া নেই, সব কিছু ঠিকঠাক আছে। আমাদের একটু ক্যালকুলেশনটা, মানে আমি যেটা ভাবছি যে প্রথম দুটো টার্মকে রেখে দেবো আর পরের দুটো টার্মকে বেসিক্যালি চেঞ্জ করব, সেটা অ্যাকচুয়ালি করার দরকার নেই আমাদেরকে। এটা যেটা দেখতে পাচ্ছ এই টার্মটা সাইন স্কোয়ার অফ
পাই মাইনাস পাই বাই ফোর যদি করি, সাইন স্কোয়ার অফ পাই মাইনাস পাই বাই ফোর যদি করি, তাহলে গল্পটা স্পষ্ট হয়ে যাবে তোমার কাছে। দেখো সেটা হচ্ছে পরেরটা যেটা টার্ম আছে সাইন স্কোয়ার 5π/4 আমি দেখতে পাচ্ছি, আর পরে যেটা টার্ম আছে এই টার্মটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা হবে তোমার π/2 প্লাস 5π/4, ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। দেখো এক এক করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই 3π/4কে আমরা এইভাবে লিখতে পারি পাই মাইনাস পাই/4 আকারে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কাছে আলটিমেটলি, তুমি দেখো প্রথমটা cos স্কোয়ার π/4 আছে, আর পরেরটা এটা কি হবে, এটা হচ্ছে তোমার প্রথম কথা হলো যে কোন নাম্বার কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ হয়, আর এটা স্কোয়ার আছে যদিও, তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সাইনটা আমাদের সাইনই থাকবে কারণ পাই আছে, 2 × π/2 আকারে লিখতে পারো। তো এটা হয়ে যাচ্ছে তোমার কাছে সাইন স্কোয়ার π/4 হলো। তারপরেটা দেখো এখানে এটা হচ্ছে তোমার কাছে সাইন স্কোয়ার অফ 5π/4, সাইন স্কোয়ার অফ 5π/4। তাহলে পরের এই জায়গাটা দেখো বা দেখার চেষ্টা করো, আমি এটা কেন নিলাম, এটা সমান সমান 7π/4 কি আদৌ আসবে, তুমি ক্যালকুলেশন করে নাও। 4 হলো তোমার এলসিএম বা লসাগু যেটাকে বলা হয়, তারপরে এখানে তাহলে কত চলে আসবে 2π, আমি দেখতে পাচ্ছি 2π প্লাস 5π, তার মানে ওভারঅল সেটা হচ্ছে 7π/4, ওভারঅল যেটা হচ্ছে 7π/4। তো 7π তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। দেখো বন্ধু সাইন স্কোয়ার অফ π/2 × 1, তো 1 × π/2 মানে কি, এইটা হচ্ছে তোমার কাছে কি 1 মানে কত, 1 হচ্ছে তোমার অড নাম্বার যদি হয় তাহলে সাইনটা আমাদের ডেফিনেটলি কসে চেঞ্জ হয়ে যাবে, তো কস স্কোয়ার π/4 বেসিক্যালি চলে আসছে। তো ব্যাপারটা বুঝলে না, এইটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ফর্মুলা, এইটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ফর্মুলা, এখান থেকে 1 পাবো, এখান থেকে 1 পাবো, উত্তর হচ্ছে আমার কাছে 2, আর 2টা আমি অনেক আগেই বলে দিয়েছি তোমাকে যে 2ই আনসার হবে এটা, মানে এটার ক্যারেক্টারিস্টিক্স তো দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ফর্মুলায় কনভার্ট হবে, আর দুটো ফর্মুলায় চলে আসলে সরাসরি এটা তোমার 2 উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোনো রকমের কনফিউশন থাকে তুমি কমেন্টে জানাতে পারো, অথবা ফোন নাম্বার তো আছেই, হোয়াটসঅ্যাপ করবে আমাকে। চলো বন্ধু নেক্সট অঙ্কটা দেখো, বেস্ট সুপার বেস্ট বলবো না আমি, মানে ইন্টারেস্টিং বলবো, দারুণ। দেখো এখানে বলে দিয়ে দিচ্ছে tan of 25 ডিগ্রি, tan of 25 ডিগ্রি সমান সমান a হলে tan 115 ডিগ্রি, tan 155 মাইনাস tan 115, পরেরটা হচ্ছে দিস ওয়ান, এটা সমান সমান কি হবে। অঙ্কটাকে দুইভাবে করা যায়, এক হলো যে ইন্ডিভিজুয়ালি তুমি এটাকে ভেঙে নিচ্ছ, অথবা তোমার কাছে একটা ফর্মুলা আছে, ফর্মুলা তোমার কি জানা আছে, তো জানা তো উচিত। tan of a মাইনাস b এর যে ফর্মুলা সেটা হচ্ছে tan of a মাইনাস tan of b ডিভাইডেড বাই 1 প্লাস tan of a ইন্টু tan of b, এটা কিন্তু ফর্মুলা, ছোটবেলার ফর্মুলা, আমরা tan of a মাইনাস b এর ফর্মুলা পড়েছি। তাহলে এটা যদি হয় তাহলে সরাসরি তুমি এটাকে কি বলতে পারবে, এটা হলো তোমার কাছে tan a, এটা হলো tan b, a b, এখানে দেখো a b, তার মানে হচ্ছে tan 155 ডিগ্রি মাইনাস হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখতে পারবে যে tan অফ কত বেরোচ্ছে বলো তো, tan অফ কত বেরোচ্ছে, এটা তোমার হচ্ছে বেরোচ্ছে 0 এবং 40 ডিগ্রি। তো সরাসরি এটা কিন্তু বন্ধু বলা যাচ্ছে না, এটা তো অবশ্যই সরাসরি বলা যাচ্ছে না, অথবা আমরা tan 25 ডিগ্রি হচ্ছে এখানে ইউজ করতে পারছি না, একদম ইউজ করতে পারছি না, তাহলে ফর্মুলা দিয়ে অঙ্কটা আমাদের হচ্ছে না। হলো ঠিক আছে, আমরা দেখলাম ফর্মুলা দিয়ে অঙ্ক হচ্ছে না, খুব ভালো কথা। তো ঠিক আছে, ফর্মুলা দিয়ে যখন হলো না, এক কাজ করি এটা রাখি, ফর্মুলা দিয়ে যখন হলো না আমরা চেষ্টা করলাম তো ফর্মুলাটা কাজে লাগলো না, ঠিক আছে ভালো কথা। আমরা তাহলে করবোটা কি, আমরা করব হচ্ছে ইন্ডিভিজুয়ালি এখন tan, দেখার চেষ্টা করো, tan 155 এটার ভ্যালুটাকে বের করব, এবং tan 115 ডিগ্রি এইটাকে ভ্যালু করব। tan 115 ডিগ্রিকে আমি যদি এইভাবে লিখি তোমার কোনো অসুবিধা আছে, tan 180 ডিগ্রি মাইনাস tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তুমি মাইনাস করো 115 পেয়ে যাবে বেসিক্যালি। আমি যদি এটাকে tan অফ 90 ডিগ্রি, ভালো করে দেখো, tan অফ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি লিখি, তোমার কোনো অসুবিধা আছে? আমি কেন 25 নিয়ে আসলাম বারবার করে, কারণ এখানে দেওয়া আছে tan 25 ডিগ্রি, সেটা সমান সমান a, আর উত্তরগুলো খুব ভালো করে দেখলে যে এ সবগুলো a দিয়ে ভরা, তার মানে a দিয়ে অবশ্যই উত্তরটা আসবে। tan 25 ডিগ্রিটাকে তাহলে ইউজ করতে হবে, যে সেই কারণে নিয়ে আসলো। দেখো বন্ধু প্রথমটায় যদি দেখার চেষ্টা করো, এটা পাই পরিমাণ গেলে বা 180 পরিমাণ গেলে আবার 25 পেছনের দিকে যাচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে বেসিক্যালি বলছে। অল সাইন, এটা সাইনের ঘর, তার মানে 10টা হচ্ছে তোমার কাছে নেগেটিভ, তো মাইনাস তোমার হয়ে গেল। 180 আছে মানে 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি যদি হয় তাহলে 2টা হচ্ছে যুগ্ম সংখ্যা, দ্যাট ইজ ওয়াই 10টা আমাদের ট্যানই থেকে গেল, tan অফ 25 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা পরেরটা দেখো, পরেরটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে,
90 গেছে, তারপরে +25 হয়েছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু নেগেটিভ। তারপরে তুমি বলো ট্যানটা আমাদের এখানে যেহেতু 1 × 90 আছে, ট্যানটা আমাদের কটে চেঞ্জ হয়ে গেল, ট্যান 25 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে না? তো এইটা সমান সমান যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে -a, এইটা সমান সমান যেটা পাওয়া যাচ্ছে -1/a, কারণ কটকে আমরা 1/tan আকারে লিখতে পারি, 1/tan 25 ডিগ্রি, তাহলে 1/a আকারে লিখে নিলাম। এই যে গল্পটা ইউজ করলাম জাস্ট, আর কিচ্ছু নয়। তাহলে যেটা ফর্মুলা এখানে মানে যেটা দেওয়া আছে সেখানেই ফেললেই পুরো জায়গাটা যেন স্পষ্ট ফুল ঝাঁ চকচকে হয়ে যায়। চলো দেখি হচ্ছে কি হচ্ছে না। চলো এখান থেকে মালটাকে তুলে নিয়ে আসলাম, আর এবার ক্যালকুলেশন করব। এটা সমান সমান কি হচ্ছে দেখো, tan 155 ডিগ্রি সমান সমান কত পেয়েছি, -a পেয়েছি। পরেরটা কি পাবো, 1/a পাবো, প্লাস হয়ে যাবে আর কি, যেহেতু এখানে -1/a আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। দেন পরেরটা দেখার চেষ্টা করো, 1 + -a ইন্টু -a ইন্টু -1/a। ব্যাপারটা বুঝলে না? জাস্ট ভ্যালুগুলোকে পুট করেছি, আর কিচ্ছু নয়। তো পুট করার পর ঠিক আছে, ভালো কথা, এখানে কাটাকাটি গেল, নিচেরটা তাহলে 2 চলে আসছে, 1/2 আমি দেখতে পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 1 + 1 হবে, আর সেটা 2 হয়ে গেল, 1/2 নিয়ে চলে আসলাম। এখানে দেখো, এখানে হচ্ছে গল্পটা, এটা a² হয়ে যাবে, তাহলে -a² + 1 -a² + 1 ডিভাইডেড বাই a। বুঝলে না? তাহলে এটা উত্তরটা দেখতে কেমন, একটু সহজভাবে যদি লিখি তাহলে সেটা হচ্ছে 1 - a² ডিভাইডেড বাই 2a। এরকম দেখো তো ডি নাম্বারের উত্তরটা সঠিক উত্তর হচ্ছে কি হচ্ছে না? 200% হতেই হবে। ব্যাপারটা বুঝলে না? সিম্পল ক্যালকুলেশন করেছি আমরা, কিচ্ছু নয় আর। আশা করছি বুঝতে পেরে গেছো। 19 নাম্বার। এবার 20 নাম্বার যে অঙ্কটা আছে, 20 নাম্বার অঙ্কটা আমি তোমার আশায় ছেড়ে দেবো। কেন বলো তো? ইজি আছে। এই সিমিলার টাইপের অঙ্ক বেসিক্যালি আমরা করেছি, কোথায় করেছি বলো তো? সিমিলার টাইপের অঙ্ক বেসিক্যালি আমরা প্রথমেই করলাম এই যে অঙ্কটা, প্রথম অঙ্কটা, সেই প্রথম অঙ্কটার মতোই এই অঙ্কটা, সেই কারণে আমি এটা ছেড়ে দেবো। 20 নাম্বার যে অঙ্কটা আছে, ঠিক আছে, এটা তাহলে বাড়ি নিয়ে যাও, একটু HW নিয়ে যাও, বাড়ি গিয়ে একটু রান্না বান্না করো, আমাকেও একটু টিফিনে করে একটুখানি পাঠিয়ে দেবে, ঠিক আছে না? তো এটাকে একটু নিজে থেকে করো বন্ধু, ঠিক আছে? কিছু নেই অঙ্কটায়। পরেরটা দেখো, এই অঙ্কটাও ছেড়ে দেবো পুরোপুরি। এই অঙ্কটা খুবই সহজ, খুবই সহজ, আগের মতোই। এখানে জাস্ট আগেরগুলো কি ছিল, মাল্টিপ্লাই, গুণ আকারে ছিল, এবার প্লাস 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 আকারে লেখা আছে। তার মানে গল্পটা কেমন হবে চলো বলেই দিই অঙ্কটাকে সরাসরি। এটা হচ্ছে tan² 1, এখানে দেখো 89 ডিগ্রি, মানে sin² 89 ডিগ্রি। sin² 89 ডিগ্রিকে আমরা কেমনভাবে লিখবো, sin² হচ্ছে 90 ডিগ্রি -1, আর যখনই 90 ডিগ্রি -1 করবে তখন এটা তোমার cos² অফ 90 ডিগ্রি হয়ে যাবে, সরি cos² অফ 1 ডিগ্রি হয়ে যাবে। ওটা বুঝলে না? তো এটা যদি একবারে আমি লিখে দেখাচ্ছি, চলো তোমাকে একবারে লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে sin² অফ 1 ডিগ্রি প্লাস sin² 2 ডিগ্রি প্লাস sin² 3 ডিগ্রি। বুঝতেই পারছো, কন্টিনিউ হবে, কন্টিনিউ হতে হতে কোথায় গিয়ে পৌঁছবে, sin² 44 ডিগ্রিতে গিয়ে পৌঁছবে। তারপরে sin² হচ্ছে কত হচ্ছে 45 ডিগ্রি, সেটাকে তো রাখলাম, কিন্তু তারপরেরগুলো কি, তারপরেরগুলো এখানে লিখবো, sin² 46 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে না? তো sin² 46 ডিগ্রিকে সরাসরি আমি কনভার্ট করে দেবো, সেটা হচ্ছে cos² 44 ডিগ্রি। আগের মতোই, কিচ্ছু নয়, জাস্ট এখানে প্লাস আছে, আর কিচ্ছু নয়। ব্যাপারটা বুঝলে না? জাস্ট প্লাস আছে। তাহলে এটা কি হবে, cos² অফ 1 ডিগ্রি প্লাস cos² অফ 2 ডিগ্রি প্লাস cos² অফ 3 ডিগ্রি প্লাস ডট ডট ডট, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে তুমি বলো এটা সমান সমান 1, এটা সমান সমান 1, এটা সমান সমান 1, এটা সমান সমান 1। তাহলে গল্পটা যদি কন্টিনিউ করি আমি, তাহলে এটা সমান সমান ওভারঅল পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 1, তারপর এটা দেখো এখান থেকে পাচ্ছি আমরা 1, তারপরে এটা দেখো এখান থেকে পাচ্ছি আমরা 1। এইভাবে 1 1 কতগুলো পাবো, এখান থেকে ক্যালকুলেট করতে শুরু করো। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে করতে কোথায় এসে পৌঁছচ্ছি, 44 বার পর্যন্ত এসে পৌঁছচ্ছি। তার মানে +1 পর্যন্ত যাব, এইটা দুটো মিলে হচ্ছে +1 হচ্ছে, তো কতবার, 44 টাইম হচ্ছে 44th, ঠিক আছে? এই 1টা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 44th নাম্বার 1। আর একটা এখানে sin² 45 ডিগ্রি দেখতে পাচ্ছ, sin² 45 ডিগ্রি মানে কত, 1/√2 তার স্কোয়ার, তার মানে 1/2 পড়ে আছে। আপনারা বুঝলে না? জাস্ট সিম্পল। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ ঠিকঠাক করছি কি, 44 হলো, 44 পর্যন্ত যাবে, আর হচ্ছে +1/2, এটা তো কোনোটাই হচ্ছে না,
ও সরি 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 আই এম সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি। দেখো এখানে বেসিক্যালি কী করেছে বলো তো, একের পরে দুইটাকে মিসিং, এটা চারটা মিসিং, ব্যাপারটা বুঝলে না? ইভেন নাম্বারগুলো সব মিসিং। ইভেন নাম্বার যদি মিসিং হয়ে যায় তার মানে এটা থাকবে না, এরপরে চারের যেটা থাকবে সেটা থাকবে না, ইভেন নাম্বারগুলো একটাও থাকবে না, ইভেন নাম্বার একটাও থাকবে না। ইভেন নাম্বার যদি একটাও না থাকে, মানে জোড় সংখ্যা যদি একটাও না থাকে, তাহলে টোটাল কতগুলো পেয়েছো তুমি বলো, এখানেই ক্যালকুলেশনটা হয়ে যাবে। টোটাল পেয়েছো 44th খানা, তাহলে ইভেন নাম্বার যদি বাদ দিয়ে দাও, এখানে 44th, তার মানে 44 থেকে যদি 2 দিয়ে ভাগ করে দিতে তাহলে 22 খানা টার্ন পড়ে আছে। ওটা বুঝলে না? ইভেন নাম্বারগুলো যেমন হচ্ছে সাইন স্কোয়ার 4 আর এখানে কস স্কোয়ার 4 থাকবে না, এগুলো বেসিক্যালি এখানে কোশ্চেনের মধ্যেই দেওয়া নেই। যেহেতু কোশ্চেনের মধ্যে দেওয়া নেই তাহলে এটা হবে তোমার 22th টার্ম, মানে 22 খানা টার্ম। আর 22 খানা টার্ম যদি হয়ে যায়, এটা হচ্ছে তোমার কাছে 22, তো 22 1/2 হচ্ছে উত্তর, এ নাম্বারটা উত্তর। ওটা বুঝলে না? তো একটু নজরে রাখবে, আমি ভুল করে দিয়েছিলাম, তার মানে বুঝতে পারছো, তুমিও ভুল করতে পারো, প্র্যাকটিসের মধ্যে থাকবে, নইলে কিন্তু কাজ হবে না। ব্যাপারটা বুঝলে? আশা করছি স্পষ্ট। শেষে হচ্ছে এইটা 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা বেসিক্যালি ইজি আছে। আর কেন ইজি আছে বলছি, কারণ যে এটা উত্তর দেখেই তুমি করে নিতে পারবে। থিটা যেটা আছে সেটা হলো স্থূলকোণ। স্থূলকোণ মানে কি বলো বলো বলো? স্থূলকোণ মানে 90-এর থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় কোণ, 90-এর থেকে বড়, ঠিক আছে না? 90-এর থেকে যদি বড় হয় তাহলে বলো এখানে কি একটাও কাটাকাটি করতে পারছি না? একটাও কাটাকাটি করতে পারছি না। তো চলো ঠিক আছে, বলছে এখানে যে থিটার কোণ মানের জন্য এই যে সমীকরণটা আছে এটা সিদ্ধ হয় বা সমীকরণটা স্যাটিসফাই করবে। তুমি থিটার মানটা বসাও। থিটার মানটা এখানে ডান দিকে বসাবে আর বাঁ দিকে বসাবে, বাঁ দিকে বসালে ডান দিকে বসালে দিয়ে দুদিকে যদি মিলে যায় তাহলেই তো কাজ হয়ে গেল। তো আমি এক কাজ করব, 95টা একটু বের করা কঠিন, তারপরে হচ্ছে এই পরেরগুলো বের করা সহজ। তো আমি 120 ডিগ্রিটা দেখার চেষ্টা করছি। দেখি ট্যান অফ 120 ডিগ্রি মানে কত? ট্যান অফ 120 ডিগ্রি মানে হচ্ছে ট্যান অফ, এইভাবে বলতে পারি যে ধরো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে বলতে পারি। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস হবে। ট্যানের জায়গায় তোমার কট চলে আসবে। কেন কট? কেন কট? কারণ হচ্ছে 90 × 1 আছে 30 ডিগ্রি, তো কট 30 ডিগ্রি মানে কত? মাইনাস √3 আমি দেখতে পাচ্ছি, √3 একদম। তারপরে তুমি বলো কট অফ 120 ডিগ্রি মানে কত হবে? এটা ঠিক উল্টোটা, কট অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এক এক করে দেখবো, আমরা চেক করে দেখবো বেসিক্যালি। তো একই রকম, তাহলে এটা ট্যান হয়ে যাবে, ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে, আর এটা হচ্ছে নাথিং বাট -1/√3। ব্যাস, এটাই হলো গল্প। ডান দিকে দেখো, তাহলে এই দুটোকে যোগ করতে হবে বেসিক্যালি। দুটোকে যদি যোগ করি তাহলে মাইনাস আসবে, নিচে আমি দেখতে পাচ্ছি √3 হচ্ছে ক্যালকুলেশন করে, 3 আর 3 হচ্ছে 3 হয়ে যাচ্ছে, √3 × √3 3, 3 + 1 মানে হচ্ছে তোমার 4, তো 4/√3। এবার তুমি ডান দিকে বসাও। ডান দিকে যদি আমি সেক অফ কত বসাচ্ছি? 120, তাই তো? 120 ডিগ্রি বসাচ্ছি, তাহলে সেক কত হবে বলো? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে সেকটা হয়ে যাচ্ছে আমাদের কাছে কোসেক, 1 নম্বর কথা। আর এটা কোন কত নাম্বার? 2 নম্বর কোয়াড্রেন্ট, তার মানে মাইনাস 30 ডিগ্রি। সেক হচ্ছে 30 ডিগ্রি মানে সরি, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2 × সেক, 2 × সেক মানে এটা -4। তো বাঁ দিকের ভ্যালু আর ডান দিকের ভ্যালু বেসিক্যালি এটা তো -4 আসবে ওভারঅল, তো দুটো তো সমান হচ্ছে না। তার মানে এই যে ক্যালকুলেশনটা করলাম এটা বেকার গেল, আমাদের এটা উত্তর হবে না। তাহলে বুঝতে পেরে গেছি আশা করি যে এইটা উত্তর আমাদের হচ্ছে না। ঠিক একই রকম তাহলে 135টা দেখব। ট্যান অফ 135 ডিগ্রি দেখার চেষ্টা করো, অন্য কালে নিয়ে নিচ্ছি 135 ডিগ্রি। তো 135 ডিগ্রিকে তুমি এইভাবে করো, ট্যান অফ 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি -45 ডিগ্রি করো, তাহলেই তো হবে, তাই না? 5 আর এদিকে 4টা 5 হয়ে যাবে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে বেসিক্যালি, আর মাইনাস হবে ট্যান, আমাদের ট্যানই হবে কিন্তু 45 ডিগ্রি হবে। তো 45 ডিগ্রি মানে বেসিক্যালি 1, তো সেই কারণে আমি এটাকে এইটা করেছিলাম। দেন কট অফ 135 ডিগ্রি যদি করো, ঠিক একই রকম গল্পটার, যে কট হবে 180 ডিগ্রি -45 ডিগ্রি, 180 ডিগ্রি -45 ডিগ্রি, তার মানে হচ্ছে মাইনাস অফ কটটা আমাদের কটই থাকছে, কট 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে -1। তো -1 হচ্ছে -2 আমি দেখতে পাচ্ছি। এবার তুমি বলো যে সেক অফ 135 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? তাহলে সেক অফ 180 ডিগ্রি -45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার কাছে হয়ে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি সেকটা আমাদের সেকই থাকছে, আর হ্যাঁ এটা মাইনাস তো অবশ্যই হবে 45 ডিগ্রি।
তো সেক 45 ডিগ্রি যদি বলো তাহলে সেটা হবে তোমার কাছে √2, সেটা হবে √2, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে তোমার কাছে সেটা হবে -2 × √2, এইরকম কিছু একটা। তো এই দুটোকে অ্যাড করলে তো -2 আসে, তো -2 আর এখানে 2, এটা তো একদমই হচ্ছে না। তার মানে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2C নাম্বার অপশন এটাও আমাদের হচ্ছে না, ঠিক আছে না, এটাও আমাদের হচ্ছে না। তাহলে শেষে কোনটা অ্যাপ্লাই করবো বলো? পরেরটা মানে 150টা অ্যাপ্লাই করতে পারি অথবা 95কে 95 দিয়ে একটু মুশকিল, তাহলে 150টা করি আগে। tan অফ 150 ডিগ্রি, 150 ডিগ্রি মানে তুমি এখানে করতে পারবে যেটা tan অফ 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি -30 ডিগ্রি, তাহলেই তোমার 150 হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে তোমার কাছে মাইনাস হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে যেহেতু, সো মাইনাস অফ tan অফ 30 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি কট অফ 150 ডিগ্রি, এটা সমান সমান কি হচ্ছে কট অফ 180 ডিগ্রি -30 ডিগ্রি, 180 ডিগ্রি -30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে মাইনাস অফ সরি কট হবে এটা কট অফ 30 ডিগ্রি হলো। tan 30 ডিগ্রি মানে কি বলো 1/√3, আর কট 30 ডিগ্রি মানে হচ্ছে এইটা। এবার তুমি আমাকে বলো যে 2 সেক মানে এই দুটোকে অ্যাড করতে হবে, অ্যাড করলে কি আসবে বলো? নিচে হচ্ছে তোমার √3 আর এখানে হচ্ছে 3 + 1 মানে 4, মানে -4 দিস ওয়ান। তাহলে আমি দেখছি এবার সেক অফ কত বলো 150 ডিগ্রি, তাই তো 150, তার মানে সেক অফ 180 ডিগ্রি -30 ডিগ্রি, 180 ডিগ্রি -30 ডিগ্রি, তার মানে সেটা হচ্ছে সেক অফ আমি যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি সেটা হচ্ছে মাইনাস অফ সেক 30 ডিগ্রি, আর সেক 30 মানে কত বলো? সেটা হচ্ছে 2/√3 আসবে। এবার তুমি যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা কিন্তু উত্তর যেটা আলটিমেটলি আমরা পাবো সেটা হচ্ছে -4/√3, যেটা হচ্ছে দুটোই এবার সমান। তাহলে আলটিমেট উত্তরটা তুমি বুঝতে পেরে গেছো আশা করছি, এটা হচ্ছে তোমার কাছে ডি নাম্বারটা, একদম ফুল স্পষ্ট, ঠিক আছে। তো অঙ্কটা করলাম, বেশ ভালো লাগলো, আশা করছি তোমারও খুব ভালো লেগেছে। এমসিকিউ টাইপের কোশ্চেন সমস্ত কিন্তু শেষ এখান থেকে, ঠিক আছে না। কয়েকটা HW অবশ্যই দেবো, সেটা হচ্ছে উদাহরণের অঙ্কগুলো, একই টাইপের অঙ্ক আছে, এই অঙ্কগুলো তুমি একটু বাড়ি নিয়ে যাও। দেখো বন্ধু, এখানে বলেছে tan আলফা - বিটা এটা সমান 1, সেক অফ দিস ওয়ান মানে 1, তো 1 মানে কি? 1 মানে tan এ দিয়ে যদি কনভার্ট করি tan 45 ডিগ্রি দিয়ে রিপ্লেস করতে পারবো, রিপ্লেস করলাম। এখানে দেখো √3 2/√3 এখনই কাজে লাগিয়েছি, এটা সমান আমরা লিখতে পারি সেক অফ কত বলো 30 ডিগ্রি, 30 মানে হচ্ছে π/6 বেসিক্যালি, অথবা 30 ডিগ্রিও লিখতে পারো। তো যাই হোক, এটা যেমন লিখেছে এই যে দেখো 30 ডিগ্রি হলো। তো এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি আলফা - বিটা সমান এই যে 45 ডিগ্রি এটা লেখা হয়েছে, আলফা + বিটা সমান হচ্ছে তোমার 30 ডিগ্রি। এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, আর আলফা এবং বিটার ভ্যালুগুলো বেসিক্যালি বের করতে হবে, ব্যাপারটা বুঝলে না। তো এই দুটোকে বেসিক্যালি আমাকে সলভ করতে হবে, এটা সমান 45, এটা হচ্ছে তোমার 30। তো এই যে দেখো ক্যালকুলেশন করার পর আচ্ছা, দেখো এটা বেসিক্যালি কেমন করেছে, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে তুমি দেখছো আলফার থেকে বিটাকে যখন আমি মাইনাস করছি তখন আমি 45 পাচ্ছি, তাহলে যদি যোগ করি 45-এর থেকে তো বেশি হবেই, এটা তো মাইনাস, যদি যোগ করি দুটোকে তাহলে তো 45-এর থেকে বেশি হবে, তার মানে এটা 30 কোনোদিনও হতে পারে না, কারণ 45-এর থেকে ছোট। দ্যাট ইজ ওয়াই এখানে একটু খেলেছে কেমন, আলফা + বিটা সমান তুমি 30 ডিগ্রি করতে পারো, অথবা cos 30 ডিগ্রিকে এরা এইভাবে লিখেছে যে এক কাজ করো, তুমি এটাকে cos যেহেতু 30 হচ্ছে না তাহলে তো হতে তো হবে, সেই কারণে বলেছে 360 ডিগ্রি মানে 2π + 30 ডিগ্রি করে দিয়েছে। 360 মানে কেমন, এই যে 180 ডিগ্রি ইন্টু 180 ডিগ্রি, 360 ডিগ্রি হলো +30 ডিগ্রি পর্যন্ত গেল, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আবার চলে আসলো। তো এটা সমান যেটা পাওয়া যাবে আলটিমেটলি, অথবা এটাকে মাইনাস করেছে যেমন অল সাইন tan cos, প্লাস করলেও তো হবে, তো যাই হোক মাইনাস করেছে এটা, তো মাইনাস যদি করে তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ দিস ওয়ান cos অফ 330 ডিগ্রি, ওটা বুঝলে না, কারণ এটা তো কসের ঘর, তো কসের ঘরে পজিটিভ হয় সেই কারণে। আর এখানে বেসিক্যালি কি বলেছো, আলফা আর বিটার ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, দ্যাট ইজ ওয়াই মাইনাসটা নিয়ে বেসিক্যালি ক্ষুদ্রতম করে নিয়েছে। তো এই দুটো ক্যালকুলেশন করতে হবে, এটা এবং এটা, এই দুটো ক্যালকুলেশন করে নেওয়ার পর আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো, ব্যাস এবার ক্যালকুলেশন করতে হবে, দুটোকে যোগ করে দেবে, দুটোকে মাইনাস করে দেবে, আলফা বিটার ভ্যালু ইজিলি বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। পরেটা দেখো, এটা ইজি, খুবই ইজি, একই রকম অঙ্ক আমি করে দিলাম তোমাকে, সেই কারণে আমি আর এটা অঙ্ক করছি না, একই রকম অঙ্ক করে দিয়েছি। কোথায় বলো তো অঙ্কটা, এই যে অঙ্কটা 19 নাম্বার যে অঙ্কটা, একই টাইপের অঙ্ক, তো দ্যাট ইজ ওয়াই করছি না, এটা একটু বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে একটু
করবে। ঠিক আছে, চলো বন্ধু, আজকের গল্পটা আমরা এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা বাকি কোশ্চেনগুলো করার চেষ্টা করব, এখনও তো শেষ হয়নি, বাকি টাইপের যে কোশ্চেনগুলো আছে। তো চ্যাপ্টার নাম্বার 3 কন্টিনিউ হবে। ঠিক আছে, চলো, বাই।